অন্ধকার এক রাতে মেঘের গর্জন আর বৃষ্টির ঢিপঢিপ শব্দে এক ভারী পরিবেশের সৃষ্টি হয়েছে। সেনা ক্যাম্পের এক মাঝারি ঘরে একা বসে আছে মেজর আফরাহিম। টেবিলের উপর রাখা তার পুরনো একটা ছবির দিকে তাকিয়ে চোখ দুটো যেন রাগ ঠিকরে বের হচ্ছে। অতীতে ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা তার ভেতরের সমস্ত বিশ্বাস আর অনুভূতিকে শেষ করে দিয়েছে। কিন্তু আজ তার জীবন একটা নতুন মোড় নিতে চলেছে, যা সে স্বপ্নেও ভাবেনি। ভালোবেসে নিজের জীবনটা তো ধ্বংস করেছি, আর কোনো মেয়েকে নিজের জীবনে আসতে দেব না। বিয়ে, হ্যাঁ, মেয়ে মানুষের প্রতি আমার আর কোনো মায়া নেই। ঠিক তখনই ঘরের দরজায় কড়া নাড়ে আফরাইমের মা আমেনা বেগম। হাতে একটি চিঠি আর একটি ছবি, তার চেহারায় এক ধরনের ব্যাকুলতা ও দৃঢ়তা। আফরাহিম, ভেতরে আসতে পারি? মা, তুমি এখনো জেগে আছো? শরীর খারাপ করবে তো, এসে বসো। আমার শরীরের চিন্তা তোকে করতে হবে না। তুই আমার একটা কথা রাখবি কিনা বল। মা, তুমি তো জানো তোমার যে কোনো কথা আমি ফেলতে পারি না, কিন্তু ওই বিয়ের প্রসঙ্গ তুলো না প্লিজ। আমাকে তুই আর কত কষ্ট দিবি? আমার শৈশবের বান্ধবী মরার আগে তার এই এতিম মেয়েটাকে আমার হাতে তুলে দিয়ে গেছে। মেয়েটার কেউ নেই রে আফরাহিম। 16 বছরের একটা অবুঝ পিচ্ছি মেয়ে, তাকে আমি কার আশ্রয়ে ফেলে রাখবো? মা, ও তো বাচ্চা একটা মেয়ে, আর তুমি ভালো করেই জানো আমার হৃদয়ে আর কোনো নারীর জায়গা নেই। কোনো মেয়েকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না। অতীতের একটা মেয়ের ভুলের জন্য তুই পুরো জীবনটাকে এভাবে একা কাটিয়ে দিবি? আর এই আদ্রিজা অত্যন্ত সহজ সরল ভালো একটা মেয়ে, তুই ওকে বিয়ে করবি। এটাই আমার শেষ কথা। না করলে তুই আমার মরা মুখ দেখবি। মা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে এভাবে বাধ্য করতে পারো না। মা হয়ে তোকে আদেশ দিচ্ছে আফরাহিম, আদিজাকে তোকেই আশ্রয় দিতে হবে, সম্মান দিতে হবে। তোর এই কঠিন মনের আড়ালে যে ভালো মানুষটা আছে, আমি জানি সে একটা এতিম মেয়েকে ফেলে দিতে পারবে না। ঠিক আছে মা, তুমি যখন আমার মাথায় হাত দিয়ে এই কথা বললে, আমি বিয়েটা করব। কিন্তু মনে রেখো, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আমি এই দায়িত্ব নিচ্ছি। ও আমার স্ত্রীর সম্মান হয়তো পাবে, কিন্তু আমার মন কখনোই পাবে না। তোর মন পরিবর্তন হতে সময় লাগবে না বাপ আমার, তুই শুধু ওকে ঘরে নিয়ে আয়। মায়ের বাধ্যবাধকতায় আফরাহিম রাজি হলেও তার মনের গভীরে তৈরি হয় এক তীব্র ক্ষোভ ও বিরক্তি। অন্যদিকে শহরের অন্য প্রান্তের এক সাধারণ বাড়িতে বসে আছে 16 বছরের আদ্রিজা। বাবা মাকে হারিয়ে সে এখন সম্পূর্ণ একা। মায়ের বান্ধবীর ভালোবাসায় সে নতুন জীবনের স্বপ্ন বুনলেও তার কোমল মনে এক অজানা ভয় কাজ করছে। মা বাবা চলে যাওয়ার পর থেকে তোদের ছাড়া আমার আর কেউ ছিল না। আন্টি কত ভালো না, আমাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন, কিন্তু ওই মেজর সাহেব নাকি খুব রাগী। আমার তো সেনাবাহিনীর মানুষদের দেখলে ভীষণ ভয় করে। বিয়ের দিনটি ঘনায় কোনো বড় উৎসব ছাড়াই খুব সাদামাটা ভাবে আকদ সম্পন্ন হয়। বিবাহোত্তর সংবর্ধনার দিন আত্মীয় স্বজন এবং সেনাবাহিনীর কিছু সহকর্মীদের আমন্ত্রণ জানানো হয়, কিন্তু আলো ঝলমলে সেই হলরুমে শুরু হয় বিষাক্ত গুঞ্জন। আফরাহিম বর সেজে এক কোনায় গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তার পাশে চঞ্চল ও ছোটখাটো আদ্রিজা ভারী লেহেঙ্গা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। চারপাশের লোকজনের ফিসফিসানি চোখ এড়ায় না আফরাহিমের। দেখছো কাণ্ড, মেজর হয়ে এত বড় অফিসার শেষ কিনা 16 বছরের একটা পিচ্চিকে বিয়ে করলো। তাই তো বলি, রূপের কি জোয়ার ভেসে গেছে নাকি? শুনেছি মেয়েটা নাকি এতিম, মায়ের বান্ধবী বলে জোর করে ছেলেটার ঘাড়ে গছিয়ে দিল। কোথায় এক ধাঁচে ধাঁচ মিলবে তা না করে কচি মেয়ে বিয়ে করে এনেছে। মেজরের তো ব্যক্তিগত বলে আর কিছুই রইল না। এ তো স্বামী নয়, মনে হচ্ছে মেয়ের বাপের মতো দাঁড়িয়ে আছে। কটাক্ষের এই বিষাক্ত তীরগুলো মেজরের কান স্পর্শ করতেই তার চোয়াল শক্ত হয়ে ওঠে। নিজের প্রতিপত্তি, ব্যক্তিত্ব আর সম্মানের ওপর এমন আঘাত সে সহ্য করতে পারছে না। তার ভেতরে জমে থাকা রাগ শতগুণ বেড়ে যায়, যার শিকার হতে চলেছে সম্পূর্ণ নির্দোষ অদ্রিজা। এই পুতুলটার জন্য আজ আমাকে সবার সামনে হাস্যাস্পদ হতে হচ্ছে। 16 বছরের একটা মেয়েকে নিয়ে আমি নাকি সংসার করব, সবাই আমাকে নিয়ে ঠাট্টা করছে। এর মাসুল এই মেয়েকেই দিতে হবে। আদ্রিজা এসব কথার কিছু না বুঝলেও আব্রাহিমের থমথমে মুখ দেখে ভয়ে সিটিয়ে যায়। সে লেহেঙ্গার ওড়নাটা শক্ত করে চেপে ধরে শাশুড়ি আমেনা বেগমের পেছনে গিয়ে দাঁড়ায়। আন্টি মানে আম্মু, ওনাকে অত রাগী দেখাচ্ছে কেন? উনি কি আমার উপর রাগ করেছেন? না রে মা, তোর উপর কেন রাগ করবে? ও তো এমনিতেই একটু গম্ভীর। তুই ভয় পাস না, আমি তো আছি। অনুষ্ঠান শেষ হয়। আদ্রিজাকে নিয়ে আসা হয় আফরাইমের বিশাল বাংলোয়।
বাসর ঘরটি ফুল দিয়ে সাজানো হলেও ঘরের পরিবেশটা থমথমে ও বিষাদময়। ঘরের এক কোণে ফুলে সাজানো খাটের ওপর বসে আছে ছোট্ট অদ্রিজা। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। দরজা খুলে ঘরে প্রবেশ করে আবরাহিম। তার পরনে এখনো সেমিজ আর ইউনিফর্মের ট্রাউজার। চেহারায় কোনো কমলতা নেই, আছে এক নির্মম গাম্ভীর্য। তাকে দেখে আদ্রিজার বুক কেঁপে ওঠে। সে দ্রুত খাট থেকে নেমে দাঁড়িয়ে পড়ে। এখনো জেগে আছো কেন? এই ঘরের নিয়ম কানুন জানো না? আমি তো অপেক্ষা করছিলাম, মানে লেহেঙ্গাটা খুব ভারী, খুলতে পারছিলাম না। থামো, তোমার এই বাচ্চা বাচ্চা নাটক আমার সামনে দেখাবে না। তুমি কি ভেবেছো এই বাড়িটা কোনো খেলার জায়গা? নাকি ভেবেছো মেজর আফরাহিমের স্ত্রী হয়ে তুমি রাজত্ব করবে? না, আমি তো তেমন কিছু ভাবিনি। আমি শুধু চুপ, একদম চুপ। শোনো মেয়ে, মায়ের চাপে পড়ে আমি তোমাকে এই ঘরে এনেছি, কিন্তু ভুলেও ভাববে না যে তুমি আমার স্ত্রীর অধিকার পাবে। সমাজে তুমি আমার স্ত্রী, কিন্তু এই ঘরের ভেতর তুমি আমার কাছে একটা নিঃশ্বাসের সমানও নও। উফ লাগছে। আমার কাজ ছেড়ে দিন প্লিজ, আমি কোনো ভুল করিনি। ভুল তোমার উপস্থিতি। তোমার ওই বয়সের জন্য আজ আমাকে পুরো সমাজের সামনে অপমানিত হতে হয়েছে। পিচ্চি মেয়ের স্বামী, এই অপবাদ তুমি আমাকে দিয়েছ। এতে আমার কি দোষ? আম্মুই তো আমাকে আপনার কাছে আসতে বলেছেন। আম্মুর কথা বলে পার পাওয়ার চেষ্টা করবে না। আমার জীবনে প্রেম, ভালোবাসা বা কোনো অনুভূতি বলে কিছু নেই। অনেক আগেই এক নারী তা ভেঙে ছারখার করে দিয়েছে। তোমার এই মাসুম চেহারা দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করবে না। আমি কাউকে ভোলানোর চেষ্টা করছি না। আমি শুধু বাড়ি ফিরে যেতে চাই, আমার মায়ের কাছে যেতে চাই। বাড়ি? এটাই যখন তোমার জেলখানা? আর শোনো, এই বিছানায় শোয়ার স্বপ্ন দেখার দরকার নেই। সোফায় গিয়ে ঘুমাও। কাল থেকে যেন তোমার ফালতু কান্নাকাটি আমার চোখে না পড়ে। আফরাহিম ঘরের এক কোণে গিয়ে তার সামরিক ব্যাগ থেকে কিছু ফাইল বের করে পড়তে বসে যায়। সম্পূর্ণ অবহেলা করে পেছনে দাঁড়িয়ে থাকা 16 বছরের মেয়েটিকে। আদ্রিজা ঘরের মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে ডুক রেখে ওঠে। যে বাসর রাতে তার সুন্দর স্বপ্নের সূচনা হওয়ার কথা ছিল, তা পরিণতি হলো এক নির্মম বাস্তবতায়। মা, তুমি আমাকে কোথায় পাঠালে? এই কঠিন লোকটার মন তো পাথরের চেয়েও কঠিন, পাথরের চেয়েও শক্ত। আমি কিভাবে থাকবো এখানে? রাত গভীর হতে থাকে। ঘরের বাতি নিভিয়ে দেয় আফরাহিম। অন্ধকারের মাঝে সোফার ওপর জড়সড় হয়ে শুয়ে থাকে অদ্রিজা। এক চিলতে আলোর রশ্মি জানালা দিয়ে এসে পড়ে তার ভেজা চোখে। বিষাদময় এই শুরুর মাধ্যমে শুরু হলো এক অসম ও কঠিন বৈবাহিক জীবন। ভোরের মিষ্টি রোদ মেজরের বাংলোর জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর এসে পড়েছে। চড়ুই পাখির কিচিরমিচিরে চারপাশ মুখরিত। ঘরের নরম সোফায় হাঁটু দুটো বুকের সাথে চেপে ধরে ঘুমে কাদার মতো হয়ে পড়ে আছে 16 বছরের আদ্রিজা। সারা রাতের কান্নায় তার কচি চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ঘড়ির কাঁটায় ভোর 5টা ছুতেই তীব্র শব্দে অ্যালার্ম বেজে ওঠে। বেডরুমে দরজা খুলে সোজা ভেতরের দিকে পা বাড়ায় মেজর আবরাহিম। তার পরনে সেনাবাহিনীর ট্র্যাকস্যুট, পিঠে ভারী ব্যাগ, পিটি ও প্যারেডে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ। ড্রয়ার থেকে আমার ডায়েরিটা বের করে টেবিলে রাখো। হঠাৎ এত ভারী আওয়াজে আঁতকে উঠে বসে আদ্রিজা। ঘুম চোখে ঢুলঢুলু, ওড়নাটা একপাশে পেঁচিয়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই আফরাহিমের কঠিন চোখের চাহনি তার উপরে পড়ে। আপনি এত সকালে চেঁচাচ্ছেন কেন? ডায়েরি কোথায়? আমি কিভাবে জানবো? চিল্লাচ্ছি? ডিফেন্সের লোকজন এই সময়ে পিটিতে থাকে, আর তুমি 5:30 পর্যন্ত কুড়েদের মতো সোফায় শুয়ে ঘুমাচ্ছ। এবারই কোনো বিলাসবহুল হোটেল নয় যে ইচ্ছে মতো ঘুমাবে। আমি তো অভ্যস্ত নই এত সকালে উঠতে। তাছাড়া কাল রাতে আমাকে ঘুমাতেই দিলেন না। মুখ সামলে কথা বলো আদ্রিজা। আমার ঘরে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। এই ফালতু বাহানা আমার সামনে চলবে না। ঘড়িতে 5টা বাজলেই সোফা ছাড়বে, এটা যেন দ্বিতীয়বার বলতে না হয়। আফরাহিম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরের ড্রয়ার ঝটকা দিয়ে টেনে তার দরকারি কাগজপত্র নিয়ে ঘর থেকে হনহন করে বেরিয়ে যায়। পেছনে ভারী দরজাটার বিকট শব্দ শুনে আদ্রিজার বুকটা ধক করে ওঠে। সে 2 হাত মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে শুরু করে। অমানুষ একটা, নিজের এত বড় শরীর আর রাগ দেখাচ্ছে আমার উপর। আমি কি বানিয়ে বানিয়ে বলেছি নাকি? এত সকালে কেউ ওঠে?
কিছুক্ষণ পর আদ্রিজা উঠে মুখ ধুয়ে ধীর পায়ে নিচে নেমে আসে। পুরো বাংলো নিরবচ্ছিন্ন শান্ত। রান্নাঘরের দিকে যেতেই দেখে শাশুড়ি আমেনা বেগম নিজের হাতে নাস্তা তৈরি করছেন। আদ্রিজাকে দেখেই তার চেহারায় এক চিলতে স্নেহের হাসি ফুটে ওঠে। চলে এসেছিস মা? আহা, চোখ দুটো তো ফোলা কেন রে? রাতে ঘুম হয়নি ঠিক মতো? না আম্মু, নতুন জায়গা তো, তাই ঘুম আসতে একটু দেরি হয়েছে। তুই আমার কাছে সত্যি গোপন করিস না মা। আমি জানি আফরিন তোর সাথে রূঢ় আচরণ করেছে। ছেলেটার মনটা পাথর হয়ে গেছে রে আদ্রিজা। অতীতের আঘাত ও আর নিতে পারে না, তাই সবাইকে নিজের থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু আম্মু, উনি আমাকে ভীষণ ভয় দেখান। সকালবেলা উঠে এইভাবে কেউ চিল্লায়, আমাকে বললেন আমি নাকি কুঁড়ে। ও তো আর্মিতে থাকে মা, নিয়ম আর শৃঙ্খলার বাইরে ও কিচ্ছু বোঝে না। কিন্তু তুই তো বুঝবি তাই না? তুই ওর উপর রাগ করিস না। ও যতটাই শক্ত দেখাক না কেন, মনের ভিতরে মানুষটা কিন্তু খারাপ নয়। তুই একটু ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ওনার মন কোনোদিন গলবে না আম্মু, উনি একটা রাক্ষস। দুপুরের দিকে আবরাহিমের কয়েকজন সহকর্মী অফিসার এবং তাদের স্ত্রীরা সৌজন্য সাক্ষাৎ করতে বাংলোয় আসেন। বসার ঘরে চা নাস্তার আয়োজন করা হয়েছে। আমেনা বেগম আদ্রিজাকে সুন্দর একটা সুতির শাড়ি পরিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসেন। কিন্তু অতিথিদের মধ্যে থাকা এক অফিসারের স্ত্রী নাম শায়লা আদ্রিজাকে দেখে উপহাসের হাসি আসে। ওমা, আমেনা খালাম্মা, উনি বুঝি আফরাহিম মেজরের নতুন বউ? আমি তো ভেবেছিলাম কোনো ড্যাশিং লেডিকে বিয়ে করবেন উনি। এ তো একদম স্কুলের বাচ্চা মেয়ে। ঠিক বলেছে শায়লা, মেজরের পাশে একে তো একদম বেমানান লাগছে। আফটার অল, একজন ড্রেসিং মেজরে একটা মেচিউর ওয়াইফ থাকা দরকার ছিল। এই বাচ্চা মেয়ে কীভাবে মেজরের প্রোটোকল সামলাবে? অতিথিদের এমন কথা শুনে আমেনা বেগমের মুখ লাল হয়ে ওঠে। তিনিই কিছু বলতে যাবেন, তার আগেই ঠিক সেই মুহূর্তে অফিস ডিউটি শেষ করে ঘরে প্রবেশ করে আবরাহিম। ইউনিফর্ম পরা মেজরের উপস্থিতি ঘরে এক থমথমে নীরবতা এনে দেয়। জয় হিন্দ এভরিওয়ান। আপনারা আমার ঘরে অতিথি হিসেবে এসেছেন, সেনা ক্যাম্পের গসিপ ক্লাব বানাতে আসেননি। না মানে আফরাহিম, আমরা জাস্ট বলছিলাম মেয়েটা বেশ ছোট তো, তাই ড্রেস আপ আর চালচলন এখনও ঠিক শেখেনি। মেজরের বউ হিসেবে এটা একটু কেমন যেন না? কার বউ কেমন তা নিয়ে মাথা ঘামানো আমার অফিসারদের বা তাদের স্ত্রীদের কাজ নয়। আদ্রিজা কেমন বা তার বয়স কত সেটা সম্পূর্ণ আমার আর আমার পরিবারের বিষয়। মাইন্ড ইয়োর ওন বিজনেস। আবরাহিমের স্পষ্ট ও রূঢ় জবাবে অতিথিরা অপ্রস্তুত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা চা খেয়ে একে একে বিদায় নেয়। অতিথি চলে যাওয়ার পর ড্রয়িং রুমে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আদ্রিজা ভেবেছিল হয়তো আফরাইম তার পাশে দাঁড়িয়েছে বা তাকে রক্ষা করেছে, তাই একটু আশার আলো নিয়ে সে আফরাইমের দিকে তাকায়। আপনাকে ধন্যবাদ ওদের সামনে আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে বাঁচাতে কিছু বলিনি। ওরা আমার ঘরে দাঁড়িয়ে আমার পছন্দকে অপমান করছিল, তাই জবাব দিয়েছি। মানে? ওদের কথাগুলো ভুল ছিল না আদ্রিজা। তোমাকে মেজরের বউ হিসেবে পাশে দাঁড় করাতেও আমার লজ্জা হয়। কাল থেকে কোনো অতিথির সামনে তুমি আসবে না। এই বাচ্চার মতো চেহারা আর বোকা বোকা আচরণ নিয়ে ঘরের বাইরে যাওয়ার চেষ্টাও করবে না। আফরাইমের নির্মম কথাগুলো আদ্রিজার কাচের মতো নরম হৃদয়কে এক মুহূর্তে কুড়িয়ে দেয়। একটু আগে যার জন্য মনে সামান্য কৃতজ্ঞতা জেগেছিল, সে যেন আরও বিষাক্ত হয়ে উঠেছে। আদ্রিজার এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, শাড়ির আঁচল ধরে দৌড়ে ওপরের ঘরে চলে যায়। তুই এটা কি করলি আফরাহিম? মেয়েটাকে এইভাবে অপমান করলি? ও তো তোর কোনো ক্ষতি করেনি। মা, তুমি ওকে এই ঘরে এনেছো ঠিকই, কিন্তু ওর বাচ্চার স্বভাব আমি সহ্য করতে পারবো না। ও যেন আমার সীমানার মধ্যে না আসে। তোর এই অহংকার আর কঠিন মন একদিন ভেঙে চুরমার হয়ে যাবে আফরাহিম। তখন তুই অনুশোচনা করারও সুযোগ পাবি না। মনে রাখিস, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আর যে নিষ্পাপ মেয়েটাকে তুই আজ এত কষ্ট দিচ্ছিস, তার অভিশাপ কিন্তু তোর উপরেই পড়বে। মা রাগে থমথমে করে নিচে চলে যান। আফরাহিম একাই দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ ড্রয়িং রুমে। তার মনের ভেতর এক অদ্ভুত অস্বস্তি শুরু হয়, কিন্তু নিজের জেদ আর অহংকারকে সে কিছুতেই নমনীয় হতে দেয় না। রাতের খাবার টেবিলে আদ্রিজা নিচে আসে না। আমেনা বেগম নিজে খাবার নিয়ে উপরে যান এবং আদ্রিজাকে অনেক বুঝিয়ে খাইয়ে দেন। রাতে আফরাহিম ঘরে ঢুকে দেখে আদ্রিজা আগে সোফায় দেওয়ালে মুখ ফিরে শুয়ে পড়েছে। তার ছোট্ট শরীরটা যেন বেদনায়
কোকড়া হয়ে আছে। আফরাহিম ঘরের আলো নিভিয়ে খাটে শুয়ে পড়ে, কিন্তু অদ্ভুতভাবে আজ তার চোখ দুটো বন্ধ হচ্ছে না। ঘড়ির টিকটিক শব্দের সাথে সোফা থেকে হালকা ডুকরে কেঁদে ওঠার শব্দ তার কানে ভেসে আসছে। আবার কান্না? এত আবেগ কেন এই মেয়েটার? কেঁদে কেঁদে নিজের জীবন নষ্ট করছে আর আমাকে অশান্তিতে ফেলছে। ভোর 4:30। সেনা ক্যাম্পের বিশাল প্যারেড গ্রাউন্ডের আকাশে এখনো কুয়াশার পাতলা আস্তরণ জমে আছে। সুশৃঙ্খল ক্যাডেটদের বুটের শব্দে চারপাশ মুখরিত। মেজর আফরাহিম ট্রেনিং গ্রাউন্ডের মাঝখানে হাত দুটো পেছনে বেঁধে দাঁড়িয়ে আছে। তার মুখে সেই চিরচেনা কঠোরতা, তবে আজ তার চোখ দুটোর নিচে হালকা কালচে ছাপ। সারা রাত সোফায় মুড়ি দিয়ে শুয়ে থাকা আদ্রিজার ডুকরে কেঁদে ওঠার শব্দটা যেন কিছুতেই তার মগজ থেকে বের হতে চায়নি। একটা পিচ্চি মেয়ের অবুঝ কান্নার জন্য আমার মনোযোগ নষ্ট হচ্ছে। ফালতু। আজ বিকেলে বর্ডার চেকপোস্টের ইন্সপেকশন আছে, আমাকে কাজের দিকে ফোকাস করতে হবে। অন্যদিকে বাংলোর রান্নাঘরে মিষ্টি এক সুবাস ছড়িয়ে পড়েছে। সকাল থেকে আদ্রিজা শাশুড়ি আমেনা বেগমকে রান্না বান্নায় সাহায্য করছে। লাল পেটে সাধারণ একটা সুতির সালোয়ার কামিজ পরা 16 বছরের আদ্রিজাকে আজ বেশ স্নিগ্ধ লাগছে, যদিও কাল রাতের কান্নার জন্য চোখ দুটো এখনো কিছুটা ভারী। শোনো মা, আজ দুপুরে আব্রাহিম ক্যাম্প থেকে খাবার খেয়ে ঘরে ফিরবে। তুই নিজ হাতে ওর ইলিশ মাছের ঝোল আর সবজিটা রান্না করবি। আম্মু আমি রান্না করব? উনি যদি খেয়ে আরো রেগে যান? ওনার খাবারে নাকি মশলা বেশি হলেও উনি চিৎকার করেন। ধুর বোকামে, ও যতই শক্তভাব দেখাক, তোর হাতে রান্না খেলেও ঠিক গলে যাবে। তুই তো মায়ের কাছে রান্না শিখেছিস, তাই না? আর নিজের হাতে ওর জন্য শখ করে বানাতো দেখি। শাশুড়ির উৎসাহে আদ্রিজা বেশ যত্ন নিয়েই রান্নায় নেমে পড়ে। আনাজপাতি কাটা থেকে শুরু করে কড়াইয়ে মশলা কষানো সবকিছুতেই তার 16 বছরের চঞ্চলতার কাছে এক ধরনের মনোযোগ স্পষ্ট। রান্না শেষে টেবিলে চমৎকার করে সাজিয়ে রাখে খাবারগুলো। দুপুরে ঠিক 1:30টায় বাংলোর সামনে এসে একটা সেনা জিপ এসে থামে। ভারী বুটের শব্দে ড্রয়িং রুম কেঁপে ওঠে। আফরাহিম ভেতরে প্রবেশ করে কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে। পরনে তার অল পাইট রঙা ডিউটি পোশাক, কাঁধে জলজল করছে মেজরের র্যাঙ্ক ব্যাজ। চলে এসেছিস আফরাহিম? যা, হাত মুখ ধুয়ে টেবিলে বস, তোর প্রিয় খাবার তৈরি আছে। মা, আমার হাতে বেশি সময় নেই। 2:30 বর্ডার কন্টিনজেন্টের সাথে মিটিং আছে, তাড়াতাড়ি খাবার দাও। আফরাহিম ডাইনিং টেবিলে এসে চেয়ারে বসে। আদ্রিজা কুণ্ঠিত পায়ে এক কোণে দাঁড়িয়ে শাড়ির আঁচল পেঁচাচ্ছিল। তাকে দেখে আফরাহিম একবার আর চোখে তাকায়, কিন্তু কোনো কথা না বলে প্লেটে ভাত বাড়ে। আফরাহিম প্রথম চামচ ভাতের সাথে ইলিশ মাছের তরকারি মুখে দিতেই তার হাত থমকে যায়। চমৎকার স্বাদ ও নিখুঁত মশলার ভারসাম্য, তবে নিজের অহংকার বজায় রাখতে সে মুখের ভাঁজ এক চুলো বদলায় না। কেমন হয়েছে রে রান্না? আজ কিন্তু আদ্রিজা নিজ হাতে তোর জন্য সব তৈরি করেছে। আদ্রিজা রান্না করেছে এই কথাটা শুনতেই আফরাহিমের মুখ আবার এক লহমায় কঠিন হয়ে যায়। সে হাতের চামচটা প্লেটের ওপর বেশ জোরে শব্দ করে নামিয়ে রাখে। তরকারিতে লবণের কোনো মাপ নেই, আর মাছের আঁশ ঠিকমতো ছাড়ানো হয়নি। মা, আমি তোমাকে কতবার বলেছি এসব বাচ্চা মেয়েকে দিয়ে আমার খাবার বানাতে দেবে না। আমি তো খুব দেখে শুনে সব মশলা দিয়েছি, মাছের আঁশও ভালো করে ধুয়েছি। বিতর্ক করার চেষ্টা করবে না আদ্রিজা। ট্রেনিং না থাকলে বা রান্নার সেন্স না থাকলে এসব ড্রামা করার দরকার কি? আমাকে ইমপ্রেস করার অপচেষ্টা বন্ধ করো। আফরাহিম, একদম অসভ্যতা করবি না। খাবারটা খুব সুন্দর হয়েছে। তুই ইচ্ছে করে মেয়েটাকে ছোট করার জন্য মিথ্যা বলছিস। আমার খিদে মরে গেছে, আমি ক্যাফেটেরিয়াতেই কিছু খেয়ে নেব। আফরাহিম হন হন করে ঘর থেকে বের হয়ে যায়। ভারী দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। ডাইনিং টেবিলে দাঁড়িয়ে থাকে স্তব্ধ আদ্রিজা। তার দুগাল বেয়ে বেয়ে নেমে আসে গরম জলের ফোঁটা। যে আগ্রহ নিয়ে সে সকাল থেকে কষ্ট করে রান্না করেছিল, তা এক নিমেষে চুরমার হয়ে গেল। আম্মু, উনি আমাকে এত ঘৃণা করেন কেন? আমি তো শুধু ওনাকে একটু ভালো খাবার খাওয়াতে চেয়েছিলাম। আমি আর ওনার জন্য কিছুই করব না, কোনো দিন না। কেঁদো না মা, কেঁদো না। ও মানুষ নয়, ও একটা পাথর। তুই ওর কথায় কান্দিস না সোনা। অপমানিত আদ্রিজা সোজা নিজের ঘরে চলে যায়। সারাদিন সে আর ঘর থেকে বের হয় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। আকাশে জমে ওঠে কালো মেঘের ঘন ঘটা। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হয় ক্যাম্প জুড়ে। রাত 9টা বাজে। ঝড়ের তীব্রতা আরও বাড়ে। আচমকা ড্রয়িং রুমের দরজায় বিকট আওয়াজ হয়।
আমিনা বেগম ও আদ্রিজা দ্রুত নিচে নেমে আসে। দরজা খুলতেই দেখা যায় মেজরের জুনিয়র অফিসার ক্যাপ্টেন ফাহিম ভেতরে প্রবেশ করছে। তার সাথে দুজন সৈন্য ধরে রেখেছে রক্তাক্ত আফরাহিমকে। খালাম্মা, সারকে ধরুন। বর্ডার থেকে ফেরার পথে জিপে একটা ছোট অ্যাটাক হয়েছিল। ইটের আঘাতে সারের ডান হাত আর কপাল বেশ কেটে গেছে। ওরে আমার আফরাহিম, কি হলে রে তোর? ফাহিম, তোরা ওকে উপরে নিয়ে চল। রক্তাক্ত আফরাহিমকে দেখে আদ্রিজার বুকের ভেতরটা হঠাৎ থমকে যায়। একটু আগের তীব্র রাগ আর অভিমান যেন এক লহমায় হাওয়া মিলিয়ে গেল। মেজরের কপাল বেয়ে রক্ত ঝরছে, তার চোখ দুটো ব্যথায় আধবোজা। সোফায় আফরাহিমকে শুইয়ে দেওয়া হয়। মিলিটারির ডাক্তার আসার আগেই রক্ত বন্ধ করা জরুরি হয়ে পড়ে। আমিনা বেগম অস্থির হয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে ছোটেন। উফ, এত রক্ত! আপনার খুব কষ্ট হচ্ছে? দূরে দূরে থাকো আদ্রিজা, তোমার এই ফালতু দয়া আমাকে দেখাতে হবে না। চুপ করুন আপনি। এত রক্ত পড়ছে, তাও আপনার অহংকার কমছে না। একদম এক ইঞ্চি সরবেন না এখান থেকে। জীবনের প্রথমবার 16 বছরের আদ্রিজাকে এমন কঠিন ও জেদি রূপ ধারণ করতে দেখে স্বয়ং আফরাহিমও অবাক হয়ে যায়। কোনো কথা না শুনে আদ্রিজা দ্রুত একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে এসে আফরাহিমের কপালে চেপে ধরে রক্ত বন্ধ করার জন্য। তার হাত দুটো ভয়ে কাঁপছিল, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল চরম আকুলতা। আফরাহিম আদ্রিজার দিকে বিস্মিত চোখে তাকায়। তার ব্যান্ডেজ জড়ানো কচি হাত দুটোর স্পর্শে কোনো অবহেলা নেই, আছে শুধু এক অপরিসীম মায়া। যে মেয়েটিকে সে দুপুরে এত নির্মমভাবে অপমান করলো, সেই মেয়েটিই আজ তার রক্তের দাগ দেখে কেঁদে ভাসাচ্ছে। এত রাগ ভালো না। দেখতে পাচ্ছেন নিজের কি অবস্থা করেছেন? একটু আস্তে চলতে পারেন না? আফরাহিমের কঠিন ঠোঁট দুটো আটকে যায়। তার ভেতরে জমে থাকা রাগের বরফ কি তবে এই নিষ্পাপ কিশোরীর ফোঁটা ফোঁটা চোখের জলে সামান্য হলেও গলতে শুরু করেছে? অন্ধকারের মাঝে দুই জোড়া চোখের এই নীরব মেলবন্ধন যেন নতুন কোনো গল্পের আভাস দিচ্ছে। মিলিটারি ডাক্তার এসে আফরাহিমের কপালে দুটো সেলাই দিয়ে ঘা ভালোভাবে ব্যান্ডেজ করে দিয়ে গেছেন। রাতের ঝড় বৃষ্টি কিছুটা থেমেছে, তবে বাইরের বাতাস এখনো বেশ স্যাঁতসেঁতে ও ঠান্ডা। ঘরের থমথমে পরিবেশে আধবোঝা চোখে সোফায় শুয়ে আছে মেজর আফরাহিম। তার ডান হাত আর কপালে সাদা ব্যান্ডেজ। ব্যথানাশক ওষুধের প্রভাবে তার শরীরটা বেশ নিস্তেজ হয়ে পড়েছে। আদ্রিজা মা, তুই একটু ওর পাশে থাক। ডাক্তারবাবু ওকে একটা কড়া ঘুমের ওষুধ দিয়েছেন, কিন্তু রাতে যদি জ্বর বা ব্যথা বাড়ে তবে যেন মাথায় জলপট্টি দেওয়া হয়। আমি ওদিকের ঘরের কাজগুলো গুছিয়ে আসছি। আম্মু, উনি যদি জেগে ওঠে আবার আমাকে বকা দেন? উনি তো আমাকে কাছেই সহ্য করতে পারেন না। ও এখন অসুস্থ মা, আর রাগ দেখানোর ক্ষমতা ওর নেই। তুই তোর দায়িত্ব পালন কর, দেখবি ও ঠিক বুঝবে। শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেলে ঘরের ভেতর নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। আদ্রিজা ধীর পায়ে টেবিলের ওপর থেকে ঠান্ডা জলের বাটি আর সুতির তোয়ালেটা তুলে নেয়। আফরাহিমের দিকে তাকাতেই তার বুকে অজেনা এক মায়ার জন্ম হয়। কঠিন আর রুক্ষ চেহারার মেজরকে এখন কেমন যেন অবুঝ শিশুর মতো শান্ত লাগছে। দিনে কত বড় বড় কথা বলেন, কত রাগ দেখান, আর এখন দেখুন চোরের মতো শুয়ে আছেন। উফ, মানুষটা কত খারাপ, তবু এত কষ্ট পাচ্ছেন কেন? আদ্রিজা একটি চেয়ার টেনে আফরাহিমের মাথার কাছে বসে, খুব সাবধানে যাতে ব্যথা না লাগে। তোয়ালেটা ঠান্ডা জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে আফরাহিমের কপালে রাখে। আফরাহিম হালকা কেঁপে ওঠে এবং আচ্ছন্ন গলায় বিড়বিড় করে, সারিয়া, তুমি কেন আমার সাথে এমন করলে? কেন চলে গেলে? অতীতের ধোঁকা দেওয়া প্রেমিকার নাম শুনে আদ্রিজার হাত দুটো ক্ষণিকের জন্য থেমে যায়। তার বুকের এক কোণে অচেনা এক খচখচে ব্যথা অনুভব হয়। এত রূঢ় আর নিষ্ঠুর আচরণের পেছনে যে এই গভীর ক্ষত লুকিয়েছিল তা সে এবার বেশ স্পষ্টভাবে অনুধাবন করতে পারে। ও, তাহলে এই নামটা দিয়ে ওনার হৃদয়ে ভাঙা শুরু হয়েছিল। কত ভালোবাসতেন ওনাকে, তাই না? আর সেই রাগটা এনে মেটাচ্ছেন আমার উপর। আদ্রিজা রাগ বা অভিমান না করে আবার নতুন করে তোয়ালেটা ভিজিয়ে আফরাহিমের কপালে বসিয়ে দেয়। সারা রাত ধরে 16 বছরের ছোট্ট মেয়েটি এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি। কখনো জলপট্টি বদলেছে, কখনো আবার মেজরের সাদা চাদরটা গায়ে টেনে দিয়েছে। সকালের মিষ্টি রোদ এসে আফরাহিমের মুখে পড়ে। ঘুমের ঘোর কেটে চোখে আলো আসতে সে হালকা নড়ে চড়ে বসে। মাথার তীব্র যন্ত্রণাটা এখন আর নেই, শরীরটাও বেশ হালকা লাগছে। চোখ খুলে তাকাতেই সে অবাক হয়ে যায়। সোফার একপাশে বসে বেহাল অবস্থায় ঘুমিয়ে পড়েছে আদ্রিজা। তার ছোট হাতটি এখনো ঠান্ডা জলের বাটির কিনারায় রাখা। কপালে লেপ্টে আছে কয়েক গোছা চুল।
সারা রাতের ক্লান্তির ছাপ তার কচি মুখে স্পষ্ট। এই মেয়েটা সারা রাত জেগেছিল, আমার সেবা করছিল। যে মেয়েকে আমি প্রতিনিয়ত অপমান করেছি, ইগনোর করেছি, সে কেন আমার জন্য এত কষ্ট করলো? আফরাহিম ধীরে ধীরে খাট থেকে নেমে অদ্রিজার কাছাকাছি আসে। তার কঠিন দৃষ্টিতে আজ কোনো হিংসা বা ক্ষোভ নেই, আছে এক অচেনা বিস্ময় আর অপরাধবোধ। সে অত্যন্ত সাবধানে নিজের গায়ের হালকা চাদরটা তুলে এনে আদ্রিজার গায়ে জড়িয়ে দেয়। ঠিক তখনই আদ্রিজার ঘুম ভেঙে যায়। আফরাহিমকে এতটা কাছাকাছি দেখে সে আঁতকে উঠে চট করে দাঁড়িয়ে পড়ে। আপনি উঠলেন কেন? আপনার না কপালে সেলাই পড়েছে? ব্যথা করছে কি এখনো? জলপট্টি কি আরো দিতে হবে? না, আমি এখন ঠিক আছি। তুমি সারা রাত ঘুমাওনি? না মানে আম্মু আমাকে থাকতে বলেছিলেন। রাতে আপনার খুব জ্বর এসেছিল তো, তাই ভয় লাগছিল যদি কিছু হয়ে যেত। আমি ট্রেনিং প্রাপ্ত সেনা সদস্য আদ্রিজা, ছোটখাটো আঘাতে আমার কিছু হয় না। তোমার এভাবে রাত জাগার কোনো দরকার ছিল না। হ্যাঁ, আমি তো বোকা, দরকার না থাকলেও করি। ভুল হয়ে গেছে আমার। আর কোনো দিন রাতে জেগে আপনার সেবা করব না। আপনি মরেন আর বাঁচেন, আমার কি? আদ্রিজা মুখ বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। আব্রাহিম তার এই চঞ্চল আর অভিমানী রূপ দেখে মনের গভীরে অজানা এক টান অনুভব করে, কিন্তু নিজের কঠিন ইগো বা অহংকার আবার বাধা হয়ে দাঁড়ায়। শোনো, কি বলবেন বলুন? আবার বলবেন আমি কেন এই ঘরে এসেছি, নাকি বলবেন আমি একটা বাচ্চা মেয়ে? কাল রাতে তরকারিতে লবণ ঠিকই ছিল, আমি ইচ্ছা করে ওসব বলেছিলাম। কথাটা শোনার পর আদ্রিজা পেছন ফিরে তাকায়। আব্রাহিমের চেহারায় এক অদ্ভুত লজ্জা আর ইতস্তত ভাব। যে মানুষটি কখনো নিজের ভুল স্বীকার করে না, সে আজ নিজের মুখে সত্যিটা মেনে নিল। সত্যি নাকি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন? মেজরের মুখে মিথ্যা কথা সাজে না। আর শোনো, আজ থেকে তুমি সোফায় শোবে না, খাটের এক পাশে শোবে, অন্য পাশে আমি শোবো। ব্যাস, এর বেশি কোনো কথা নয়। হঠাৎ এই পরিবর্তন? কাল পর্যন্ত তো বললেন আমি এই ঘরের নিঃশ্বাসের সমানও নই। অসুস্থ মানুষকে সেবা করার পুরস্কার মনে করতে পারো, আর আমার সিদ্ধান্তের উপর পাল্টা প্রশ্ন করা আমি পছন্দ করি না। আব্রাহিম আর কোনো কথা না বাড়িয়ে বাথরুমের দিকে চলে যায়। আদ্রিজা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসে। তার কোমল মন বুঝতে পারে মেজরের পাথরের মতো মনটায় ছোট হলেও একটা ফাটল ধরেছে। বিকেলে আমেনা বেগম ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন। আফরাহিম তার সেনা পোশাক পরেই নিচে নেমে আসে। তার কপালে ব্যান্ডেজ থাকলেও চেহারা আজ কিছুটা স্বাভাবিক। এখন শরীর কেমন তোর? নাকি এখনো বইয়ের হাতে জলপট্টিতে বিষ পাচ্ছিস? মা, আমি তো কিছু বলিনি, আমি ভালো আছি। তাই নাকি? তা শুনলাম নাকি আজ থেকে আদ্রিজাকে খাটে শোয়ার অনুমতিও দেওয়া হয়েছে। মেজরের হুকুম জারি হয়ে গেল তাহলে? মা, তুমি এসব কি বলছো? ও অসুস্থ হয়ে পড়লে তুমি আবার আমাকেই দোষ দেবে, তাই এই ব্যবস্থা। আমার আর কোনো উদ্দেশ্য নেই। আফরাহিম আর না দাঁড়িয়ে জলদি ঘর থেকে নেমে বেরিয়ে নিজের জিপের দিকে চলে যান। আমেনা বেগম মনে মনে হাসেন। তিনি ভালো করে জানেন আদ্রিজার এই নিঃস্বার্থ মায়ায় একদিন আফরাহিমের মনের বরফ পুরোপুরি গলিয়ে দেবে। রাতের বেলা খাবার শেষ করে আদ্রিজা যখন ঘরে আসে তখন দেখে আফরাহিম খাটের এক পাশে বালিশ মাথায় দিয়ে শুয়ে আছে। তার খাটের ঠিক মাঝখানে একটা বালিশ দিয়ে সীমানা বানানো। এটা কি? খাটের মাঝে বালিশ কেন রাখা? এটা LOC, লাইন অফ কন্ট্রোল। এই বালিশের এপাশে আমার বর্ডার, ও পাশে তোমার। কোনো অবস্থাতেই এই সীমানা পার হওয়া চলবে না। বারে মেজর সাহেব, ঘরেও বর্ডার সিকিউরিটি বসিয়ে দিলেন। আমি কি আপনার বর্ডারে অ্যাটাক করতে যাচ্ছি নাকি? বেশি কথা না বলে শুয়ে পড়ো, আলো নেভাবো আমি। আদ্রিজা আর কথা বাড়ায় না। সে খাটের অন্য পাশে গিয়ে সাবধানে শুয়ে পড়ে। তবে আজ তার মনে কোনো ভয় বা কান্না নেই। ঘরের আলো নিভে গেলে অন্ধকারের মাঝেও সে শুনতে পায় আফরাইমের সুষম নিঃশ্বাসের শব্দ। দুই ভিন্ন জগতের দুটি মানুষ যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়তে শুরু করছে, যেখানে সীমানার বালিশটাও হয়তো খুব বেশি দিন তাদের ধরে রাখতে পারবে না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেছে। সেনা ক্যাম্পের ব্যস্ত জীবন আর বাংলোর থমথমে পরিবেশ দুটোর মাঝেই যেন এক অদ্ভুত অভ্যাসের জন্ম হয়েছে। আফরাইমের কপালের ব্যান্ডেজ খোলা হয়েছে, তবে ক্ষতের হালকা দাগটি এখনো রয়ে গেছে। বিকেলের রোদে বাংলোর বাগানে একা বসে চা খাচ্ছিল আফরাহিম। দূরে মালি গাছের ডালপালা ছাড়ছে। ঠিক তখনই তার নজরে পড়ে 16 বছরের আদ্রিজা পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে কি যেন করার চেষ্টা করছে।
উফ, আরেকটু উপরে, মাত্র কয়েক ইঞ্চি। এত সুন্দর পাকা পেয়ারাটা ধরা যাচ্ছে না কেন? সালোয়ার কামিজ পরা চঞ্চল আদ্রিজা টিপ টিপ করে পায়ে ভর দিয়ে উঁচুতে ঝুলে থাকা একটা লালচে পেয়ারা পাড়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার এই কচি ছটফটে ভাব দেখে আব্রাহিমের ঠোঁটের কোণে না চাইতেও এক চিলতে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণে নিজের গম্ভীর ভাবমূর্তি ফিরিয়ে এনে চায়ের কাপটা টেবিলে রাখে। বাগানে এসব কি বাদরামি হচ্ছে? পড়ে গিয়ে হাত পা ভাঙার ইচ্ছা আছে নাকি? আপনি, আমি তো বাদরামি করছি না। দেখুন না, ওই পেয়ারাটা একদম পেকে লাল হয়ে আছে, কিন্তু আমার হাত পৌঁছাচ্ছে না। হাত পৌঁছাচ্ছে না তো ছেড়ে দাও। গাছে ওঠার বা বেশি ওপরে হাত বাড়ানোর মতো বয়স বা উচ্চতা কোনোটাই তো তোমার হয়নি। আবার আমার বয়স তুলে কথা বলবেন না বলে দিচ্ছি। উচ্চতা কম তো কি হয়েছে, আমি ঠিক পেয়ারাটা পেরেই দেখাবো। আদ্রিজা রাগ করে গাছের একটা নিচু ডাল পা দিয়ে ওঠার চেষ্টা করতেই তার পা পিছলে যায়। ও মাগো, পড়ে গেলাম। আদ্রিজা মাটিতে আছড়ে পড়ার আগেই আফরাইম দ্রুত এগিয়ে এসে তাকে দুই হাতে শক্ত করে ধরে ফেলে। বাতাসের ঝাপটায় আদ্রিজার ওড়নাটা উড়ে গিয়ে আফরাইমের কাঁধে গিয়ে পড়ে। খুব কাছাকাছি চলে আসে দুই জোড়া চোখ। আফরাইমের বুকের ভেতর হঠাৎ অচেনা এক ঝড় ওঠে। আদ্রিজার সরল নিষ্পাপ চোখের চাহনিতে আজ কোনো ছলনা নেই, আছে কেবল এক অজানা আবেশ। আপনি আমাকে ধরেছেন? নিজের যত্ন নিতে পারো না, আবার বড় বড় কথা। তোমাকে ধরলাম, নইলে কাল আবার নতুন করে নাটক শুরু হতো। আফরাহিম নিজের মেজাজ ঢাকতে এক ঝটকায় হাত বাড়িয়ে গাছের সবচেয়ে বড় আর পাকা পেয়ারাটা ছিঁড়ে নেয়। তারপর সেটা আদ্রিজার দিকে বাড়িয়ে দেয়। নাও, এটার জন্যই তো এত কসরত করছিলে, ধরে রাখো। আর বাগানে এসে এইভাবে ছোট বাচ্চাদের মতো লাফালাফি করবে না। ধন্যবাদ মেজর সাহেব, আপনার মনটাও তো এই পেয়ারার মতোই, উপরে শক্ত কিন্তু ভেতরে মিষ্টি। ফালতু কথা বন্ধ করো, তোমার সাথে গল্প করার সময় আমার নেই। আফরাহিম আর না দাঁড়িয়ে দ্রুত ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়, কিন্তু তার বুকের ভেতরে ধুকপোকানি যেন কিছুতেই থামছে না। 16 বছরের এই পিচ্চি মেয়েটা কিভাবে এত সহজে তার কড়া মেজাজের উপর প্রভাব ফেলছে তা সে ভেবেই পাচ্ছে না। সন্ধ্যা ঘনিয়ে আসে। ঘরে বসে ক্লাসের পড়াশোনা করছিল আদ্রিজা। সামনের মাসে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, কিন্তু অঙ্কের একটা জটিল সমীকরণ মেলাতে গিয়ে তার মাথা একেবারে ঘেটে গেছে। গাল ফুলিয়ে খাতার ওপর কলম কামড়াচ্ছিল সে। আফরাইম সেনা পোশাক ছেড়ে ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার পরে ঘরে ঢোকে। আদ্রিজাকে অঙ্কের খাতা নিয়ে এভাবে উস্কো খুস্কো অবস্থায় বসে থাকতে দেখে তার কৌতূহল হয়। খাতার সাথে যুদ্ধ করছো কেন? পড়ার টেবিলে মনোযোগ কোথায়? অঙ্কটা মিলছেই না, এই চ্যাপ্টারটা আমার মাথায় ঢোকে না। কাল স্কুলে স্যার আবার বকা দেবেন। খাতাটা এদিকে নিয়ে এসো। সেনা সদস্যদের মাথায় সব রকম অঙ্কের সমাধান থাকে, দেখি কে আটকেছ। আদ্রিজা বেশ অবাক হয় যে মানুষটা তাকে সবসময় অবহেলা করে সে আজ নিজে থেকে পড়াতে চাইছে। সে ধীর পায়ে খাতার কলম নিয়ে আফরাইমের পাশে খাটের ওপর গিয়ে বসে। তবে তাদের মাঝখানে রাখা সেই LOC বা বালিশের সীমানা এখনো বিদ্যমান। আফরাইম খাতাটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড দেখে, তারপর কলম নিয়ে একদম সহজ ভাষায় নিয়মটা বোঝাতে শুরু করে। দেখো, এই এক্সিকিউশনটা তোমাকে এভাবে করতে হবে। সূত্রটা মুখস্থ না করে লজিকটা বোঝো, বুঝেছো? আপনার গলার আওয়াজটা কিন্তু খুব সুন্দর, যখন আপনি চিল্লাচিল্লি না করে নরম করে কথা বলেন। তোমাকে আমি অঙ্ক বোঝাচ্ছি নাকি আমার ভয়েস অ্যানালাইসিস করতে বলেছি? ডিস্ট্র্যাক্ট হবে না আদ্রিজা। সরি, আপনি বলুন, আমি শুনছি। পুরো 1 ঘন্টা ধরে আফরাইম অত্যন্ত ধৈর্যের সাথে আদ্রিজাকে কঠিন কঠিন অঙ্কগুলো বুঝিয়ে দেয়। আদ্রিজাও বাধ্য ছাত্রের মতো সব বুঝে নেয়। পড়া শেষে খাতা বন্ধ করে আদ্রিজা একগাল হেসে ফেলে। ওয়াও, আপনি তো দারুণ পড়ান, আমাদের স্কুলের অঙ্কের স্যারের চেয়েও ভালো। এখন থেকে আপনি রোজ আমাকে পড়াবেন, কেমন? আমার এত সময় নেই, আজ তোমার ভাগ্য ভালো ছিল তাই বুঝিয়ে দিলাম। বানাবেন না তো আর ভাব, আমি জানি আপনি সব বের করে নেবেন। আদ্রিজার এই অনাবিল হাসি দেখে আব্রাহিমের হৃদয়ের এক কোণে জমে থাকা সব পুরনো আঘাত যেন এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে টেবিলের উপর রাখা আব্রাহিমের ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে ভেসে ওঠে এক অজানা নাম্বার। আব্রাহিম ফোনটা কানে তুলতে অপর প্রান্ত থেকে এক নারীর পরিচিত গলার আওয়াজ ভেসে আসে। আফরাহিম, কেমন আছো? আমি জানি তুমি আমাকে ক্ষমা করনি, কিন্তু আমার জীবনের বড় একটা ভুল হয়ে গেছে। আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই।
অতীতের ধোঁকা দেওয়া প্রেমিকা সারিয়ার কণ্ঠ চিনে নিতে আফরাইমের এক মুহূর্ত সময় লাগে না। তার শান্ত হয়ে আসা মুখটা নিমেষে আবার থমথমে আর ভয়ঙ্কর হয়ে ওঠে। চোয়াল শক্ত হয়ে যায়, চোখের মনি রক্তবর্ণ ধারণ করে। তুমি ভুল নম্বরে ফোন করেছ। মেজর আফরাহিমের অতীতে যা ছিল তা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। আর কখনো এই নম্বরে ফোন করার দুঃসাহস দেখাবে না। কথাটি বলেই আফরাহিম ফোনটা ঝটকা দিয়ে কেটে দেয় এবং সোজাসুজি দেয়ালের দিকে ছুঁড়ে মারে। বিকট শব্দে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে। হঠাৎই তাণ্ডবে ভয় পেয়ে খাট থেকে এক লাফ দিয়ে দূরে সরে দাঁড়ায় আদ্রিজা। তার বুকের ভেতর দুরু দুরু কাঁপন শুরু হয়। মেজরের রূপ এক লহমায় পুরোটাই বদলে গেছে। আপনার কি হলো? এমন করছেন কেন? চুপ করো, একদম একটা কথাও বলবে না। তোমরা সব মেয়ে মানুষ এক, স্বার্থপর, ছলনাময়ী। আমি কি করলাম? আমি তো শুধু পড়ছিলাম। তুমিও নাটক করছো। এই যে হাসি, এই যে মিষ্টি কথা, মায়া দেখানো, সব আমাকে নিজের বশে আনার নাটক, তাই না? ভেবেছো আমি তোমার এই 15-16 বছরের রূপ দেখে গলে যাব? কখনোই না। ছেড়ে দিন আমাকে, লাগছে আমার। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, কেন সব রাগ আমার উপর ঝাড়ছেন? কাল সকালে আমি অপারেশনের জন্য নর্দার্ন বর্ডারে যাচ্ছি। 1 মাসের জন্য আমি এই বাংলোয় থাকবো না। আর ভালো হয় যদি আমার ফেরার আগেই তুমি এই বাড়ি ছেড়ে নিজের পথ দেখো। আমার জীবনে কোনো নারীর জায়গা নেই। কথাগুলো বলেই আফরাহিম ঘরের দরজা সশব্দে বন্ধ করে দিয়ে বাইরে চলে যায়। অন্ধকারের মাঝে দেওয়ালে পিঠ থেকে মাটিতে বসে পড়ে 16 বছরের নিষ্পাপ আদ্রিজা। যে মানুষটার ভেতরে একটু আগে সেই মায়ার স্পর্শ দেখেছিল, সে আবার কত সহজে নিষ্ঠুর এক দানবে পরিণত হলো। আম্মু, উনি আমাকে আবার তাড়িয়ে দিতে চাইছেন। আমি তো ওনাকে ভালোবাসতে শুরু করেছিলাম, তাহলে কেন আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে? দরজার ওপাশে অন্ধকার করিডোরে দাঁড়িয়ে থাকা আফরাহিমও নিজের ওপর প্রচণ্ড ক্ষোভে হাত দিয়ে দেওয়ালে আঘাত করে। সারিয়ার সেই একটা ফোন তার ভেতরের সব পুরনো ক্ষত উস্কে দিয়েছে, আর তার নির্মম বলি হতে হলো নিঃস্বার্থ আদ্রিজাকে। ভোরের আলো ফোটার আগেই সেনা ক্যাম্প জুড়ে এক ভারী ও থমথমে পরিবেশ তৈরি হয়েছে। জরুরি অপারেশনের নির্দেশ, নর্দার্ন বর্ডারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেনাদল। বাংলোর বাইরে মেজরের কালো রঙের কমান্ড জিপটি স্টার্ট নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটি হালকা স্টার্টের শব্দে কেঁপে কেঁপে উঠছে। পরনে ফুল কমব্যাট ইউনিফর্ম, মাথায় জলপাই রঙের হেলমেট আর পিঠে ভারী অস্ত্রের শ্যাক। সম্পূর্ণ যুদ্ধের পোশাকে নিচে নেমে আসে মেজর আফরাহিম। তার চেহারায় সেই কালকের রাতের নির্মম বিষাদ আর কঠোরতা স্পষ্ট। এত সকালে এভাবে চলে যাবি? কটা দিন কি থাকা যেত না আফরাহিম? অপারেশন কি এতটাই জরুরি? মা, দেশের সীমান্ত রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। আবেগ দেখানোর সময় মেজরের নেই। আর ওই মেয়েটার কথা একবারও ভাবলি না? কাল রাত থেকে ও না খেয়ে নিজের ঘরে বন্ধ হয়ে বসে আছে। তুই যাওয়ার আগে অন্তত একবার ওর মুখটা দেখে যা। কোনো প্রয়োজন নেই। আমি ওকে কাল রাতেই সব পরিষ্কার করে বলে দিয়েছি। আমার অনুপস্থিতিতে ও চাইলে ওর আত্মীয়দের বাড়ি বা হোস্টেলে চলে যেতে পারে। এই বাংলোয় বন্দি থাকার দরকার নেই। আফরাহিমের কথাগুলো দোতলার জানালার পর্দার আড়াল থেকে স্পষ্ট শুনতে পায় আদ্রিজা। কাল রাতের কান্নায় তার কচি চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, কিন্তু আজ তার চেহারায় কান্নার বদলে ফুটে উঠেছে এক কঠিন নীরবতা। যে মানুষটি তাকে বারবার তাড়িয়ে দিতে চায়, তার সামনে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আর কান্না করার ইচ্ছে আদ্রিজা হারিয়ে ফেলেছে। আফরাহিম জিপে ওঠার আগে একবার অলক্ষ্যে দোতলার জানালার দিকে তাকায়। জানালার পর্দাটা হালকা নড়লেও কাউকে দেখতে পায় না সে। বুকের এক কোণে অচেনা এক শূন্যতা মোচড় দিয়ে উঠলেও নিজের দাম্ভিক অহংকারকে জয়ী হতে দেয় সে। ড্রাইভার, স্টার্ট দাও, লেটস মুভ। হুড খোলা জিপটি ধুলোয় উড়িয়ে দ্রুত গতিতে বাংলোর সীমানা পার হয়ে প্রধান সড়কে গিয়ে মেশে। গাড়িটি চোখের আড়াল হতেই আদ্রিজা জানালার পাশ থেকে সরে আসে। তার হাতে ধরা আফরাহিমের সেই উপহার দেওয়া শুকনো পেয়ারটির বোঠা। আপনি ভেবেছেন আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাব? কখনোই না। আমি আপনার মতো ভীতু নই যে আঘাত পেলেই পালিয়ে যাব। আমি এখানেই থাকবো, আর আপনার ওই পাথর হৃদয় ভেঙে চুরমার করেই ছাড়বো। দিন গড়িয়ে সপ্তাহ পার হয়। আফরাহিমের অনুপস্থিতিতে পুরো বাংলো যেন
খা খা করতে থাকে। আদ্রিজা নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে। সে এখন আর আগের মতো সারাদিন চঞ্চলতা করে না, তবে ঘরের প্রতিটি কোণে মেজরের অস্তিত্ব খুঁজে ফেলে। প্রতিদিন সকালে শাশুড়ির সাথে রান্না করে, নিজের পড়াশোনা শেষ করে আর গোপনে সেনা ক্যাম্পের রেডিও খবরের দিকে কান পেতে রাখে, অপারেশনের কোনো খবর এলো কিনা তা জানার জন্য। এদিকে নর্দার্ন বর্ডারে পাহাড়ি দুর্গম এলাকায় চরম উত্তপ্ত পরিস্থিতি। ঘন জঙ্গল আর উঁচু পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের সাথে প্রতিদিন যুদ্ধ চলছে সেনা জওয়ানদের। একটি তাঁবু খাটিয়ে সাময়িক বেস ক্যাম্প বানানো হয়েছে। মাঝরাতে কড়া কাপের লিকার চা হাতে নিয়ে তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে আফরাহিম। পাহাড়ি ঠান্ডা হাওয়ায় শিউরে উঠলেও তার মাথায় ঘুরপাক খাচ্ছে আদ্রিজা সেই অভিমানী চোখ দুটো। 1 মাস হয়ে গেল। মেয়েটা কি সত্যিই বাড়ি ছেড়ে চলে গেছে, না মা ওকে জোর করে রেখে দিয়েছে? কেন বারবার ওই পিচ্চি মেয়েটার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে? ফাক, আমি ডিফেন্সের একজন মেজর। একটা 17 বছরের মেয়ের চিন্তা আমার মাথায় আসবে কেন? হঠাৎ সেনা ক্যাম্পের ওয়্যারলেস সেটটি তীব্র শব্দে বেজে ওঠে। সহকারী অফিসার ফাহিম দৌড়ে তাঁবুর বাইরে আসে। স্যার, ব্যাটালিয়ন সদর থেকে মেসেজ এসেছে। শত্রু দল পাহাড়ের পূর্ব ঢালে পজিশন নিয়েছে। তারা আমাদের মেশ আর সাপ্লাই লাইনে আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছে। লিডার হিসাবে আপনাকে এখনই ফ্রন্ট লাইনে পৌঁছাতে হবে। অল প্রিপেয়ার্ড। আলফা আর ব্রাভো টিমকে ব্যাকআপে রাখো। আমরা এখনই মুভ করব। নো মার্সি। রাতের আধারে ঘন জঙ্গল ভেদ করে সেনাদল এগিয়ে চলে। চারিদিকে শুধু শুকনো পাতার মতমত শব্দ আর দূরের পাহাড়ি ঝর্ণার গর্জন। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো পাহাড়ি উপত্যকা। একটি শক্তিশালী আইডি বোমা ফুটে উঠে মেজরের জিপের খুব কাছেই ধম। চারিদিকে শুধু ধোঁয়া, আগুন আর উড়তে থাকা পাথরের কুচি। শত শত গুলির শব্দে মুখরিত হয়ে ওঠে শান্ত জঙ্গল। শত্রুপক্ষ পাহাড়ের ওপর থেকে অঝরে গুলি চালাতে থাকে। কাভার ফায়ার। ফাহিম, ডান দিক থেকে ওদের ঘেরাও করো। সাহসের সাথে ফাইট ব্যাক করতে থাকে মেজর আফরাহিম, কিন্তু হঠাৎ ওপর থেকে ধেয়ে আসা একটা বুলেট এসে সরাসরি আঘাত করে আফরাহিমের বুক আর কাঁধের সংযোগস্থলে। রক্তে ভেসে যায় মেজরের জলপাই কমব্যাট পোশাক। আহ! স্যার গুলি খেয়েছেন। কুইক, কভার দিন স্যারকে। মেডিকেল টিম ফাস্ট। রক্তে ভেসে যাওয়া শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে শক্ত সমর্থ বীর মেজর আফরাহিম। চোখ দুটো বন্ধ হয়ে আসার মুহূর্তেও তার চোখের সামনে ভেসে ওঠে কোনো এক নিষ্পাপ কিশোরীর মায়াবী মুখ, যে জলপট্টি হাতে রাতে তার পাশে জেগে দাঁড়িয়েছিল। আদ্রিজা। অন্যদিকে শতাধিক মাইল দূরে সেনা ক্যাম্পের বাংলোয় তখন রাত 2টো। হঠাৎ করে ঘরের পড়ার টেবিলের ওপর রাখা তাদের বিয়ের ছবিটা ধপ করে মেঝেতে পড়ে কাঁচ ভেঙে গড়িয়ে যায়। উফ, কি হলো হঠাৎ? আমার এমন বুক কাঁপছে কেন? মেজর সাহেব, উনি ভালো আছেন তো? আদ্রিজা তড়িঘড়ি খাট থেকে নেমে ভাঙা কাচের তোয়াক্কা না করে সেই ড্রয়িং রুমের দিকে ছোটেন। ঠিক সেই মুহূর্তেই টেবিলের ওপর থাকা ল্যান্ডলাইন ফোনটি বিকট শব্দে বেজে ওঠে। রাতের নিস্তব্ধতা চিরে সেই শব্দ যেন কোনো অশুভ সংকেত বহন করে এনেছে। হ্যালো, হ্যালো, এটা কি মেজর আফরাহিমের বাসস্থান? আমি সিএমএইচ হাসপাতাল থেকে ডাক্তার রহমান বলছি। নর্দার্ন বর্ডার অপারেশনে গিয়ে মেজর আফরাহিম গুরুতর আহত হয়েছে। ওনার শরীরে বুলেট লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ওনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওনাকে অবিলম্বে মিলিটারি হসপিটালের আইসিইউতে শিফট করা হয়েছে। কথাটি কানে পৌঁছাতে হাত থেকে ফোনের রিসিভারটা খসে মেঝেতে পড়ে যায়। মুহূর্তের জন্য থমকে যায় 16 বছরের আদ্রিজার চারপাশের পুরো পৃথিবী। শাশুড়ি আমিনা বেগম চিৎকার করে ডুকরে কেঁদে ওঠেন। ওরে আমার ছেলেটা রে, আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। কিন্তু আশ্চর্য হলেও সত্য, আজ আদ্রিজার চোখ থেকে এক ফোঁটা জলও বের হলো না। তার ভেতরের ভীরু নরম মেয়েটা যেন এক মুহূর্তে গায়েব হয়ে গেল। তার স্থানে জেগে উঠলো এক অনমনীয় দৃঢ়চেতা নারী, যে তার স্বামীকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনতে যে কোনো সীমানা পার হতে প্রস্তুত। কেঁদে সময় নষ্ট করবেন না আম্মু, ওনার কিচ্ছু হবে না। আমি ওনাকে কিছু হতে দেব না। চলুন, আমাদের এক্ষুনি সিএমএইচে যেতে হবে। হাসপাতালের ঠান্ডা করিডর, জরুরি লাইটের আলো আর লাইফ সাপোর্ট মেশিনের রুটিন শব্দ, এসবের মাঝে ঝুলছে মেজর আফরাহিমের জীবন মৃত্যুর লড়াই। সেনা সদর সিএমএইচ হাসপাতালের চারপাশে এক থমথমে নীরবতায় ডুবে আছে। করিডোরের সাদা দেওয়ালগুলো যেন মৃত্যুর আশঙ্কা বহন করছে। লাল আলো জ্বলছে আইসিইউ কক্ষের দরজার ওপরে। ভেতরে লাইফ সাপোর্ট মেশিনের একটানা রুটিন আওয়াজ আর
স্যালাইন নলের শব্দ। খাটের ওপর অচেতন হয়ে পড়ে আছে শক্ত ধাতুর মতো বীর মেজর আফরাহিম। তার বুকে ব্যান্ডেজের নিচ থেকে এখনো হালকা রক্তের দাগ ছোপ ছোপ হয়ে ফুটে উঠেছে। দরজার কাছের ওপাশ থেকে এক পলক তাকিয়ে থাকে 17 বছরের আদ্রিজা। তার চোখে পানি নেই, কিন্তু চেহারায় এক অদ্ভুত জেদ আর দৃঢ়তা। শাশুড়ি আমেনা বেগম করিডোরের চেয়ারে বসে বিলাপ করছেন। আল্লাহ, আমার ছেলেটার কি গতি করলে তুমি? ওরে আদ্রিজা, ডাক্তাররা তো স্পষ্ট বলে দিল আগামী 24 ঘন্টা না গেলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আম্মু, আপনি কাঁদবেন না। ডাক্তাররা তো মানুষ, তারা তো আর ভাগ্য লেখে না। ওনার কিছু হবে না, আমি হতে দেব না। ঠিক তখনই আইসিইউ এর দরজা খুলে বাইরে আসেন প্রধান মিলিটারি সার্জন। তার চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট। স্যার, মেজরের অবস্থা কেমন? আইসিইউ থেকে কি বেডে শিফট করা যাবে? না ক্যাপ্টেন, বুলেটের আঘাতটা বুক আর কাঁধের খুব কাছে লেগেছে। প্রচুর ব্লিডিং হয়েছে। অপারেশনের পর আমরা বুলেট বের করেছি ঠিক, কিন্তু মেজর আফরাহিম ডিপ কোমায় চলে গেছে। ওনার পালস ড্রপ করছে আর শরীর কোনো রেসপন্স করছে না। মনে হচ্ছে উনি নিজের ভেতরে বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছেন। ওরে আমার বাপরে, ও আল্লাহ! এই মুহূর্তে ওষুধের চেয়ে ওনার বেশি দরকার মানসিক সাপোর্ট আর নিঃস্বার্থ সেবা। এমন কেউ ওনার পাশে থাকা দরকার, যার গলার আওয়াজ বা স্পর্শ ওনার ভেতরে বাঁচার আকুলতাকে ফিরিয়ে আনতে পারে। ডাক্তারের এই শেষ বাক্যটি আদ্রিজার কানে শুলের মতো বিঁধে যায়। মানসিক সাপোর্ট আর নিঃস্বার্থ সেবা। যাকে আফরাহিম দিনরাত অপমান করেছে, যাকে নিজের জীবন থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, সেই আদ্রিজাই আজ হয়ে ওঠে আফরাহিমের জীবন রক্ষক। ডাক্তারবাবু, আমাকে আইসিইউতে ওনার পাশে থাকতে দিন, আমি ওনার সেবা করব। কিন্তু খুকি, আইসিইউ নিয়ম খুব কড়া, আর তুমি তো খুব ছোট, পারবে তো এত ধকল সামলাতে? আমি ওনার স্ত্রী, আমি সব পারবো। আমাকে শুধু ওনার পাশে যেতে দিন। আদ্রিজার চোখের সেই অটল বিশ্বাস দেখে ডাক্তার আর মানা করতে পারেন না। বিশেষ পোশাক আর মাস্ক পরিয়ে আদ্রিজাকে আইসিইউ এর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। মেজর সাহেব, শুনতে পাচ্ছেন আমার কথা? দেখুন, আপনার সেই পিচ্চি মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আফরাইমের নিশ্চল শরীর থেকে কোনো সাড়া আসে না। মনিটরের সরল রেখাগুলো একইভাবে দ্রুত বা ধীর গতিতে উঠছে নামছে। আপনি তো খুব বীর মেজর, তাই না? সেনা ক্যাম্পে কত চিল্লাচিল্লি করেন, আমাকে কত ধমকান, আর এখন এখানে একটা অবুঝ শিশুর মতো শুয়ে আছেন। উঠুন, উঠে আমাকে বকা দিন। বলুন যে আমি কোনো কাজের নই। বলুন যে আমি আপনার ঘরের নিঃশ্বাসের সমানও নই। আদ্রিজা একটি পাত্রে গরম জল আর সুতির তোয়ালে নিয়ে এসে আফরাইমের মুখে, কপালে আর হাতে জমা ঘাম মুছে দিতে থাকে। প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা আদ্রিজা চোখের পাতা এক করেনি। কখনো মেজরের শুকনো ঠোঁটে তুলে দিয়েছে জলের ফোঁটা, ভিজিয়ে দিয়েছে। কখনো আবার তার অবশ আঙুলগুলো নিজের হাতে নিয়ে চেপে ধরে রেখেছে, যাতে শরীরের উত্তাপ ফিরে আসে। সারা রাত ধরে চলে এই নিঃশব্দ যুদ্ধ। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করে। ক্লান্তিতে আদ্রিজার চোখ ঢুলে আসছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে আফরাইমের বুকে হাত রেখে বিড়বিড় করে নিজের সব জমা অভিমান উগরে দিতে থাকে। আপনি আমাকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন না? বলেছিলেন আপনার ফেরার আগেই আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি কিন্তু কোথাও যাইনি। আমি এখানেই আটকে থাকবো, আপনার ছায়া হয়ে। আপনাকে সুস্থ হয়ে উঠতে হবে। শুধু আমাকে চরমভাবে ইগনোর করার শাস্তিটা পাওয়ার জন্য হলেও আপনাকে ফিরতে হবে। বিস্ময়করভাবে আদ্রিজার চোখ থেকে গড়িয়ে পড়া সেই এক ফোঁটা গরম জল আফরাইমের গালে স্পর্শ করতেই মনিটরের হার্টবিট রেট হঠাৎ বাড়তে শুরু করে। বিপ 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 যন্ত্রের শব্দ দ্রুত হয়। আফরাইমের ডান হাতের বুড়ো আঙুলটি হালকা নড়ে ওঠে। তার চোখের পাতা দুটি কাঁপতে থাকে, যেন গভীর কোনো অন্ধকার কূপ থেকে সে আলোয় ফিরে আসার চেষ্টা করছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখুন, উনি নড়ছেন, উনি শুনছেন আমার কথা। বাইরে থেকে ডাক্তার ও নার্সরা দৌড়ে আইসিইউতে প্রবেশ করেন। তারা দ্রুত পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। মনিটরের গ্রাফ স্পষ্ট নির্দেশ করছে আফরাহিমের শরীর আবার রেসপন্স করতে শুরু করেছে। কোমার গভীর অন্ধকার পেরিয়ে সে জীবনের দিকে পা বাড়াচ্ছে। ইটস আ মিরাকেল। মেজরের পালস রেট একদম নর্মাল হয়ে আসছে। উনি বিপদমুক্ত। এই খুকি, তোমার এই অবিশ্বাস্য সেবা আর ডাকার কারণে কিন্তু উনি আজ সাড়া দিয়েছেন। ডাক্তারের মুখে বিপদমুক্ত কথাটা শুনতেই এতক্ষণে জমে থাকা শক্ত বাঁধটা ভেঙে চুরমার হয়ে যায় আদ্রিজার। সে আর ধরে রাখতে পারে না নিজেকে।
ধপ করে মেজরের খাটের পাশে বসে হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। এই কান্না কষ্টের নয়, এই কান্না এক কঠিন যুদ্ধে জয়ী হওয়ার কান্না। দুপুরের দিকে আব্রাহিমকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। তার চোখের পাতা হালকা খোলে, ঘরের আলো আবছা আবছা চোখের সামনে স্পষ্ট হতে থাকে। চোখের সামনে প্রথমবার যে চেহারাটা ভেসে ওঠে তা কোনো নার্স বা ডাক্তারের নয়, তা হলো 16 বছরের আদ্রিজার। আদ্রিজা খাটের পাশের চেয়ারে বসে তার কপালে হাত দিয়ে জলের পট্টি বদলে দিচ্ছে। তার চোখ দুটো লাল, চেহারায় রাত জাগার চরম ক্লান্তি, কিন্তু ঠোঁটের কোণে ফুটে আছে স্বস্তির এক চিলতে হাসি। আদ্রিজা, চোখ বন্ধ রাখুন, বেশি কথা বলার চেষ্টা করবেন না। ডাক্তারবাবু আপনাকে একদম সোজা শুয়ে থাকতে বলেছেন। তুমি এখানে কি করছো? তুমি তো চলে যাওয়ার কথা ছিল। কেন যাব? আপনাকে এইভাবে আধমরা অবস্থায় ফেলে রেখে গিয়ে আপনার অপবাদ কুড়াবো নাকি? আমি কিন্তু আপনার হুকুম মানিনি মেজর সাহেব। আমি এখানেই ছিলাম, আছি আর থাকবো। আব্রাহিম নিঃশব্দ চোখে আদ্রিজার দিকে তাকিয়ে থাকে। তার কঠিন ও অহংকারী মনের গভীরে কোথাও যেন তীব্র একটা অপরাধ বোধ আর বিস্ময় মোচড় দিয়ে ওঠে। যে মেয়েকে সে চরম অবহেলা আর ঘৃণা বিলিয়েছিল মৃত্যুর মুখ থেকে টেনে আনার জন্য, সেই মেয়েটি নিজের সবটুকু বিলিয়ে দিল। মেয়েটা এত মায়া কোথায় পায়? আমি ওকে এত কষ্ট দিলাম, তবুও সে আমার জন্য সারা রাত জেগে কাঁদলো। আমার পাথর মন কি সত্যিই ভুল ছিল? আব্রাহিম কিছু বলতে গিয়েও চেপে যায়, কিন্তু তার দৃষ্টি আর আগের মতো রূঢ় নয়। সেই দৃষ্টিতে জমে উঠেছে এক গভীর অপরাধবোধ আর অনুশোচনার কালো মেঘ, যা খুব শীঘ্রই ঝরে পড়তে চলেছে আদ্রিজার অভিমানের বৃষ্টি হয়ে। সিএমএইচ হাসপাতালের কেবিন নম্বর 104। বাইরে হালকা রোদের আলো জানালার পর্দা টপকে ঘরের সোফেলায় এসে পড়েছে। কেবিনের সাদা বেডে বালিশে হেলান দিয়ে বসে আছে মেজর আফরাহিম। তার বুকে আর কাঁধে এখনো শক্ত ব্যান্ডেজ বাঁধা। মুখটা কিছুটা ফ্যাকাশে হলেও চোখের সেই কঠিন ভাবটা যেন এখন অনেকটাই থমকে গেছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরের এক কোণে থাকা ছোট্ট টেবিলটার দিকে, যেখানে আদ্রিজা খুব মনোযোগ দিয়ে চামচ দিয়ে ফলের জুস আর স্যুপ তৈরি করছে। আদ্রিজা ধীর পায়ে ট্রে হাতে খাটের কাছে এগিয়ে আসে। তার পরনে একদম সাধারণ সুতির সালোয়ার কামিজ, চুলগুলো শক্ত করে পেছনে বাঁধা, মুখে গাঢ় গম্ভীর ভাব। মুখ খুলুন, ডাক্তারের করা নির্দেশ, এক্ষুনি নাস্তা আর ওষুধ দুটোই খেতে হবে। আমি নিজে খেতে পারবো, আমার হাত তো আর পঙ্গু হয়ে যায়নি। বাহ, এত বড় ডিফেন্স অফিসার অথচ এক চামচ তোলার জোর শরীরে নেই। কাল রাতে জ্বর কত উঠেছিল মনে আছে? একদম বেশি কথা না বলে মুখ খুলুন। আশ্চর্য হলেও সত্য, স্বয়ং সেনা ক্যাম্প কাঁপানো করা মেজর আফরাহিম আজ 17 বছরের একটা মেয়ের ধমকে পুরোপুরি চুপ হয়ে যায়। সে কোনো প্রতিবাদ না করে চুপচাপ মুখ খোলে। আদ্রিজা খুব সাবধানে, যাতে কপালে বা মুখে ছ্যাঁকা না লাগে, একে একে পুরো স্যুপটা খাইয়ে দেয়। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আমি কোনো দয়া করছি না। শাশুড়ি আম্মুর কথা ভেবে আর মিলিটারি হসপিটালের নিয়ম মানতেই এসব করছি। আপনার উপর আমার কোনো দরদ উতলে ওঠেনি। আদ্রিজার কথাগুলো তীরের মতো এসে লাগে আফরাহিমের বুকে, কিন্তু সে ভালো করে জানে সে আজ কোনো প্রতিবাদ করার যোগ্যতাই নেই। যে মেয়েকে সে প্রতিনিয়ত অপবাদ আর অবহেলা দিয়েছে, তার মুখে এই অভিমানী আঘাত তো খুব সামান্য। ঠিক তখনই কেবিনের দরজায় টোকা পড়ে। ভেতরে প্রবেশ করেন আফরাহিমের সহকর্মী ক্যাপ্টেন ফাহিম। তার হাতে একটি ফুলের তোড়া আর কিছু সামরিক ফাইল। জয় হিন্দ স্যার, এখন কেমন ফিল করছেন? আগের চেয়ে ভালো ফাহিম। বর্ডারের সিচুয়েশন কি এখন? বর্ডার এখন পুরোপুরি ক্লিয়ার স্যার। তবে আপনাকে একটা সত্যি কথা বলি স্যার, আপনি যে আজ বেঁচে আমাদের সামনে বসে আছেন তার পুরো ক্রেডিট কিন্তু ভাবির। ফাহিমের মুখে ভাবি শব্দটা শুনে আদ্রিজার মুখে হালকা লাল হয়ে ওঠে, কিন্তু সে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে একপাশে গিয়ে দাঁড়ায়। মানে? স্যার, আপনি যখন আইসিইউতে কমাইছিলেন, ডাক্তাররা আসা প্রায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ভাবি যেভাবে টানা 24 ঘন্টা এক ফোঁটা জল না খেয়ে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন, তা দেখে হসপিটালের সব ডাক্তার নার্স পর্যন্ত অবাক হয়ে গেছেন। স্যার, আপনি অপারেশনে বুলেট খেয়েছেন ঠিকই, কিন্তু আপনাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনেছেন আপনার এই পিচ্চি বই। ফাহিমের প্রতিটি বাক্য আফরাহিমের মনের গভীরে জমে থাকা অপরাধ বোধের পাহাড়টাকে শতখণ্ড করে চুরমার করে দেয়। সে স্তব্ধ হয়ে আদ্রিজার দিকে তাকায়। আদ্রিজা তখন শাড়ির আঁচল আঙুলে পেঁচিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। ক্যাপ্টেন ফাহিম চলে যাওয়ার পর কেবিনে আবার চরম নিস্তব্ধতা নেমে আসে। আফরাহিম বেশ কিছুক্ষণ চুপ থাকার পর এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিজা, এদিকে একটু আসবে?
আমার কাজ শেষ, এখন আপনার ওষুধের সময়। আমি নার্সকে ডেকে দিচ্ছি। না, নার্স ডাকতে হবে না। তুমি শোনো, প্লিজ একটু কাছে এসো। প্লিজ। আফরাহিমের মুখ থেকে এই শব্দটা শুনে আদ্রিজা অবাক না হয়ে পারে না। কড়া মেজাজের ইগোস্টিক মেজর আজ তার কাছে আকুতি জানাচ্ছে। আদ্রিজা ধীর পায়ে খাটের পাশে এসে দাঁড়ায়। বলুন, কি বলবেন? আবার বলবেন যে আমি এই ঘরে থাকার যোগ্য নই, নাকি বলবেন আপনার জীবনে সায়রা নামের কেউ ছিল, তাই আমার কোনো অস্তিত্ব নেই? না আদ্রিজা, একদম না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। কি বললেন? ক্ষমা? হ্যাঁ, ক্ষমা। আমি অন্ধ ছিলাম আদ্রিজা। অতীতে একজন নারীর ধোঁকা আর বিশ্বাসঘাতকতার রাগ আমি তোমার মতো একটা নিষ্পাপ সরল মেয়ের উপর ঝেড়েছি। তোমাকে পিচ্চি মেয়ে বলে ছোট করেছি, সবার সামনে অপমান করেছি, এমনকি বাড়ি থেকেও তাড়িয়ে দিতে চেয়েছি। আপনি তো ঠিকই করেছিলেন মেজর সাহেব। 16-17 বছরের মেয়ে তো শিশুই হয়, আর আপনার মতো ড্যাশিং মেজরের পাশে তো কোনো ম্যাচিউর ড্যাশিং নারীই মানায়। আমি তো আপনার সম্মানের ওপর একটা বোঝা মাত্র। প্লিজ আদ্রিজা, ওই কথাগুলো বলে আমাকে আর লজ্জিত করো না। আজ আমি বুঝতে পেরেছি, বয়সের ম্যাচুরিটি দিয়ে ভালোবাসা বা দায়িত্ব মাপা যায় না। যে মন তুমি আমাকে দেখিয়েছ, যে নিবেদিত মায়া তুমি আমাকে দিয়েছ, তা পৃথিবীতে অন্য কোনো নারী দিতে পারত না। আফরাহিমের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। যে মানুষটাকে আদ্রিজা এতদিন শুধু পাথরের মূর্তি মনে করত, সেই মানুষের চোখে আজ নিজের জন্য অনুশোচনার জল দেখে আদ্রিজার বুকের ভেতরে জমে থাকা শক্ত বরফ গলতে শুরু করে। এখন এসব বানিয়ে বানিয়ে কথা বলে লাভ নেই। আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি আমাকে খুব কষ্ট দিয়েছেন, খুব বেশি কষ্ট দিয়েছেন। আমি জানি আমি অপরাধী। তুমি আমাকে যত খুশি শাস্তি দাও আদ্রিজা, আমাকে মারো, আমার উপর রাগ করো, কিন্তু প্লিজ আমার দিকে এভাবে পরপুরুষের মতো তাকিও না। আমি তোমার এই চরম দূরত্ব আর সহ্য করতে পারছি না। আদ্রিজা নিজেকে ধরে রাখতে পারে না। সে আফরাহিমের খাটের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে এবং আফরাহিমের সুস্থ হাতটির ওপরে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। সারা জীবনের জমে থাকা সব অবহেলা, অপমান আর অভিমান যেন সেই কান্নায় ধোয়া মোছা হয়ে বের হয়ে যেতে থাকে। আপনি খুব খারাপ, খুব নির্মম একটা মানুষ। কত রাতে আমি সোফায় শুয়ে কেঁদেছি, আপনি একবারও এসে আমাকে ধরেননি। কেন এত কষ্ট দিলেন আমাকে? সরি সোনা, খুব ভুল হয়ে গেছে আমার। আর কখনো আমি তোমাকে কাঁদতে দেব না, এটাই মেজরের প্রমিস। ঘরে বিষাদময় হাওয়া যেন এক মুহূর্তে বদলে গিয়ে পরম এক অনুভূতির ছোঁয়া পায়। আব্রাহিম তার কচি বউটির মাথায় হাত রেখে অনুশোচনা সাগরে ভাসতে থাকে, আর আদ্রিজা খুঁজে পায় তার আশ্রয়ের আসল ঠিকানা। 3 দিন পর হাসপাতাল থেকে রিলিজ পেয়ে সামরিক গাড়িতে করে বাংলোয় ফিরে আসে আফরাহিম। দরজায় আরতি আর ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছেন শাশুড়ি আমিনা বেগম। যাক, আমার ঘরের অন্ধকারটা অবশেষে দূর হলো। মা, তোমার পছন্দই যে সেরা ছিল তা মানতে আমার একটু দেরি হয়ে গেল। আমি তো জানতামই আমার আদ্রিজার ভালোবাসা এই শক্ত মেজরের মন গলিয়ে দেবেই। রাতের খাবারের পর ঘরে আসে আফরাহিম। ঘরের আবহাওয়া আজ সম্পূর্ণ ভিন্ন। ফুল দিয়ে সাজানো ঘরের এক পাশে এসে দাঁড়ায় আফরাহিম। সে দেখতে পায় আদ্রিজা খাটের মাঝখানে রাখা সেই পুরনো এলওসি বা বালিশের বর্ডারটা সরিয়ে মেঝের কোণে রেখে দিচ্ছে। কি ব্যাপার ম্যাডাম, বর্ডার সিকিউরিটি তুলে নিচ্ছেন যে? সেনা সদস্যদের সীমানা কি ভাঙা হচ্ছে? কেন? আপনি তো বলেছিলেন এই বর্ডার পার হওয়া যাবে না। এখন তো আপনি সুস্থ, বর্ডার আবার বসিয়ে দেব নাকি? ভুলেও এই কাজ করবে না। মেজর তার জীবনের সবচেয়ে বড় শত্রুকে জয় করে ফেলেছে, আর সেই শত্রু হলো তার নিজের ইগো। এই ঘরে এখন আর কোনো এলওসি থাকবে না। আফরাহিম পরম ভালোবাসায় আদ্রিজার কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দেয়। আদ্রিজা লজ্জায় আফরাহিমের চওড়া বুকে মুখ লুকায়। বিষাদময় অবহেলা আর দূরত্বের পর অবশেষে দুটি হৃদয় এসে মিলল এক অপরূপ ভালোবাসার মোহনায়। ভোরে স্নিগ্ধ আলোয় বাংলোর চারপাশটা যেন এক নতুন রঙে সেজে উঠেছে। বারান্দায় সুগন্ধি বেল ফুলের সুবাস ছড়াচ্ছে। এতদিন ধরে যে বাংলোয় আনাচে কানাচে শুধু থমথমে ভয় আর গম্ভীর পরিবেশ বিরাজ করত, সেখানে এখন বিরাজ করছে এক অদ্ভুত মাধুরতা। ঘরের মখমলিল পর্দা সরানো জানালার পাশে দাঁড়িয়েছিল 17 বছরের আদ্রিজা। তার পরনে হালকা গোলাপি রঙের সুতির শাড়ি, ভেজা চুলগুলো পিঠে ছড়ানো। ঠিক তখনই পেছন থেকে নিঃশব্দে এগিয়ে আসে মেজর আফরাহিম। তার পরনে সাদা টি শার্ট আর
ট্রাউজার, ক্ষতের দাগগুলো এখনো হালকা দেখা যাচ্ছে, তবে চেহারার সেই দৃঢ় রূঢ় গাম্ভীর্য উধাও। সে আদ্রিজার পেছনে এসে দাঁড়িয়ে অত্যন্ত পরম মমতায় তার দুই বাহু জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নেয়। উফ, কি করছেন? ছাড়ুন না, কেউ দেখে ফেলবে তো। কে দেখবে? এই ঘরে দেখার মতো কোনো বর্ডার সিকিউরিটি বা এলওসি তো আর নেই। আর তাছাড়া আমি নিজের স্ত্রীকে জড়িয়ে ধরেছি। কার সাহস আছে মেজরের সামনে কথা বলার? বারে, দিন দিন তো আপনার মুখের জোর আর গায়ের জোর দুটোই বাড়ছে। কয়েকদিন আগে কে যেন হাসপাতালের বেডে শুয়ে কান্নাকাটি করছিল, আদ্রিজা আমাকে ক্ষমা করে দাও, মনে পড়ে? কি বললে? আমি কান্নাকাটি করছিলাম? মেজর আব্রাহিম কাঁদে না ম্যাডাম, ওটা তো অনুশোচনা ছিল। আর তুমি সেনাপ্রধানের বউ হতে চলেছ, স্বামীকে এভাবে খোঁচা মারা কিন্তু অপরাধ। সেনাপ্রধান নয়, মেজরের বউ। আর খোঁচা দেব না তো কি করব? কত জ্বালিয়েছেন আমাকে, এখন তো আমার সুদে আসলে উসুল করার পালা। আফরাহিম আদ্রিজার অনাবিল চঞ্চলতা আর নিষ্পাপ মিষ্টি হাসি দেখে থমকে যায়। তার মনে হয় এই তো সে আদ্রিজা, যাকে সে একসময় বাচ্চা বা পিচ্চি বলে দূরে ঠেলে দিয়েছিল। কিন্তু আজ এই মিষ্টি কিশোরীটি তার পুরো পৃথিবী জুড়ে আধিপত্য বিস্তার করে বসেছে। আফরাহিম পরম সোহাগে আদ্রিজার কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। আদ্রিজাও লজ্জা পেয়ে তার চওড়া বুকে মুখ লোকায়। জীবনের সব ঝড় যেন এই শান্ত মোহনা এসে থেমে গেছে। কিন্তু মেঘ কাটলেও ঝড়ের রেশ কি এত সহজে মুছে যায়? বেলা বাড়ার সাথে সাথে বাংলোর সামনে এসে থামে একটি দামি লাল প্রাইভেট কার। গাড়ি থেকে নেমে আসে এক সুসজ্জিত তরুণী, পরনে আধুনিক ওয়েস্টার্ন পোশাক, চোখে সানগ্লাস, মুখে কৃত্রিম হাসি। সে আর কেউ নয়, আফরাইমের অতীতের সেই বিশ্বাসঘাতক প্রেমিকা সারিয়া। সারিয়া সোজা ড্রয়িং রুমে প্রবেশ করে। আমেনা বেগম সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। সারিয়াকে ঘরে ঢুকতে দেখে তার মুখ পিছিয়ে ওঠে। সারিয়া, তুমি এই বাড়িতে কি মনে করে? তোমার লজ্জা করে না আবার এই চৌকাঠ ডিঙাতে? খালাম্মা, প্লিজ আমার উপর রাগ করবেন না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু আফরাহিমের আইসিইউতে থাকার খবর শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি আফুকে দেখতে এসেছি, ও আমার ভালোবাসা। ভালোবাসা? যে ছেলেটাকে তুমি বিয়ের মণ্ডপে একা ফেলে অন্য ধনী ছেলের সাথে পালিয়ে গেলে, তার আবার ভালোবাসা? তোর মতো মেয়েকে এই ঘরে এক মুহূর্ত দাঁড়াতে দেওয়া পাপ। এক্ষুনি বের হয় এখান থেকে। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসে আফরাহিম আর আদ্রিজা। আদ্রিজার হাতটি খুব শক্ত করে নিজের হাতের মুঠোয় ধরে রেখেছে আফরাহিম। সারিয়াকে ড্রয়িং রুমে আসতে দেখে আফরিমের মুখে এক লহময় আগের মতো কঠিন পাথরের মতো হয়ে যায়। তার চোখের তারায় হিংসা বা কৌতূহল নেই, আছে চরম ঘৃণা। আফু, তুমি ভালো আছো? আমি জানতাম তোমার কিচ্ছু হতে পারে না। আফু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ওই লোকটাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই। সারিয়া আফরাহিমের হাত স্পর্শ করতে গেলে আফরাহিম সোজাসুজি এক পা পিছিয়ে যায় এবং আদ্রিজাকে নিজের আরও কাছে টেনে নেয়। তোমার নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না সারিয়া। মেজর আফরাহিমের জীবনে থুতু ফেলা জিনিস আবার তুলে নেওয়ার অভ্যাস নেই। আফু, তুমি এই 16 বছরের বাচ্চা মেয়েটার জন্য আমাকে অপমান করছো? এই পিচ্চি মেয়েটা তোমার কি বোঝে? ও তো একটা এতিম পুতুল। ও তোমার স্ট্যাটাসের সাথে মানায়? আদ্রিজা সারিয়ার এই বিষাক্ত কথাগুলো শুনে একটু কেঁপে ওঠে এবং আফরাহিমের শার্টের হাতা শক্ত করে চেপে ধরে। কিন্তু আফরাহিম আদ্রিজার কাঁধে হাত রেখে তাকে আগলে নেয়। মুখ সামলে কথা বলো সারিয়া। ও আমার স্ত্রী, ও এই ঘরের আর মেজর আফরাহিমের অর্ধাঙ্গিনী, যার এক ফোঁটা চোখের জলের যোগ্য তুমি কোনোদিন হতে পারবে না। আফু, তুমি কি বলছো এসব? তুমি আমাকে ধোঁকা দিয়ে ভালোবাসার উপর থেকে বিশ্বাস তুলে দিয়েছিলে, কিন্তু এই মেয়েটা, যাকে তুমি পিচ্চি আর এতিম বলে ছোট করছো, সে নিজের সবটুকু বিলিয়ে দিয়ে আমাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনেছে। ও আমাকে শিখিয়েছে আসল ভালোবাসা কাকে বলে। শুনলি তো? এখন নিজের সম্মানটুকু নিয়ে কেটে পড়ে এখান থেকে। আর শোনো, আজ যদি তুমি নারী না হতে, তবে এই ঘরে বেআইনিভাবে ঢোকা আর আমার স্ত্রীকে অপমান করার অপরাধে তোমাকে সেনায় গ্রেপ্তার করাতাম। গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও।
আফরাহিমের রক্তচক্ষু আর চরম রূপ দেখে সারিয়ার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পায় না। অপমানিত ও লজ্জিত হয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে উঠে বসে। সারিয়া চলে যাওয়ার পর ড্রয়িং রুমে এক স্বস্তির নিঃশ্বাস নেমে আসে। আমেনা বেগম মুচকি হেসে নিজের ঘরে চলে যান, নতুন দুই দম্পতিকে একা সময় দেওয়ার জন্য। আদ্রিজা তখনও আফরাইমের পাশে চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে হালকা জলের বিন্দু, কিন্তু ঠোঁটে এক বিজয়ের হাসি। আপনি সত্যি বললেন আমি আপনাকে ভালোবাসা শিখিয়েছি? মিথ্যা বলার অভ্যাস আমার নেই আদ্রিজা। তুমি আমার জীবনে না আসলে আমি হয়তো সারা জীবন একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতাম। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। কিন্তু আমি তো পিচ্চি মেয়ে, আপনার পাশে বেমানান, তাই না? আর কখনো এই কথা বলবে না। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। বয়স হয়তো তোমার কম, কিন্তু তোমার মনের গভীরতা আকাশের চেয়েও বড়। বিকেলে সূর্য হেলে পড়ার সাথে সাথে বাগানে সোনালি রোদ ছড়িয়ে পড়ে। আফরাইম আর আদ্রিজা পাশাপাশি বসে চা খায়। যে অতীত একদিন আফরাইমের জীবনকে বিষাক্ত করে তুলেছিল, আজ সেই অতীত চিরতরে বিদায় নিয়েছে। কিন্তু আদ্রিজার স্কুলের পড়াশোনার নতুন স্বপ্ন আর জীবনের পরবর্তী অধ্যায় তাদের জন্য অপেক্ষা করছে। এক মিষ্টি দাম্পত্যের সুরে বাধা পড়ল তাদের নতুন সফর। অতীতের দীর্ঘ কালো মেঘ কেটে গিয়ে মেজরের বাংলোয় এখন দক্ষিণা বাতাসে নতুন মাতম। প্রতিদিনের মতো আজ সকালটাও শুরু হয়েছে এক মিষ্টি চঞ্চলতায়। কিন্তু আজকের সকালটা অন্যান্য দিনের মতো সাধারণ নয়। আজ অদ্রিজার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার মাধ্যমিকের ফাইনাল টেস্ট পরীক্ষার প্রথম দিন। বারান্দার মিষ্টি রোদে বসে খাতার পাতা উল্টাচ্ছিল 17 বছরের আদ্রিজা। মাথায় দুটো বেনি বাঁধা, পরনে স্কুলের ইস্ত্রি করা নীল সাদা পোশাক, মুখে একরাশ চিন্তা ও ভয়ের ছাপ। অঙ্কের সূত্রগুলো কিছুতেই মাথায় ঢুকছে না। উফ, এই উপপাদ্যটা এত কঠিন কেন? কাল রাতেও তো মুখস্থ করলাম। আর যদি পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাই, মেজর সাহেব দেখলে তো আবার বকা দেবেন। ঠিক তখনই ঘরের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে সেনা পোশাকের বেল্ট বাঁধছিল মেজর আফরাহিম। কাঁধে মেজরের সাইনিং ব্যাজ, পায়ে চকচকে কালো বুট। কড়া মিলিটারির লুকে তাকে দারুণ ড্যাসিং লাগছে। তবে তার দৃষ্টি আয়নায় প্রতিফলিত ব্যাকুল আদ্রিজার উপর আটকে যায়। তার কঠিন ঠোঁটের কোণে উঠে ওঠে ভালোবাসার এক প্রশান্ত হাসি। আফরাহিম ধীর পায়ে ঘরের বাইরে আসে, হাত দুটো পেছনে বেঁধে গম্ভীর ভঙ্গিতে আদ্রিজার পড়ার টেবিলের পাশে এসে দাঁড়ায়। কি ব্যাপার ক্যান্ডিডেট? পরীক্ষার মাত্র 1 ঘন্টা বাকি, আর তুমি এখনো পাতায় মুখ গুজে ঘামছো। সেনা দলের সিপাহীরাও তো যুদ্ধের আগে এত নার্ভাস হয় না। আপনি একদম ঠাট্টা করবেন না। বলুন তো, আপনার তো কাজই আমাকে খ্যাপানো। সেনা দলের সাথে কি পরীক্ষার তুলনা হয়? এই উপপাদ্যটা মিলছেই না। দেখি খাতাটা, আমি তোমাকে কি শিখিয়েছিলাম? পরীক্ষার আগে ভয় পাওয়া মানে অর্ধেক যুদ্ধ আগেই হেরে যাওয়া। মেজর আফরাহিমের স্ত্রী হয়ে তুমি সামান্য একটা অঙ্কের প্রশ্নে ভয় পাচ্ছ? আফরাহিম পরম ধৈর্যের সাথে কলমটা হাতে নিয়ে আদ্রিজাকে মাত্র 2 মিনিটে পানির মতো সহজ করে জটিল নিয়মটা বুঝিয়ে দেয়। আদ্রিজা বিস্ময় চোখে মেজরের দিকে তাকিয়ে থাকে। ওয়াও, এত সহজ ছিল? কাল রাতে আপনি যখন বোঝাচ্ছিলেন তখন তো এত সহজে মাথায় ঢোকেনি। কারণ কাল রাতে তোমার মন অঙ্কে ছিল না, ছিল আমার কপালে সেলাইয়ের দাগটায়। এখন ঝটপট তৈরি হয়ে নাও, আজ তোমাকে স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই মেজরের। সত্যি আপনি আমাকে নিজের জিপে করে স্কুলে নিয়ে যাবেন? অবশ্যই। মেজরের পত্নী পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে প্রোটোকল দেব না? চলো, দেরি হয়ে যাচ্ছে। নিচে ডাইনিং টেবিলে শাশুড়ি আমিনা বেগম মিষ্টি আর দই নিয়ে অপেক্ষা করছিলেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে আদ্রিজাকে পরম আদরে দই মিষ্টি খাইয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। মন দিয়ে পরীক্ষা দিস মা, তোর সব কষ্ট যেন সফল হয়। আর এই মেজর তোকে ভয় দেখালে আমাকে বলবি, আমি ওর কান মলে দেব। মা, তুমি আবার আমাকে ছোট করছো। ডিফেন্সের লোকজন শুনলে কি ভাববে? হাজার হলেও তুই আমার ছেলেই থাকবি রে আফরাহিম। চল, মেয়েটাকে সময় মতো কেন্দ্রে পৌঁছে দে। সেনা ক্যাম্পের বিশাল গেট পার হয়ে হাই স্কুলের সামনে গিয়ে থামে মেজরের জলপাই রঙের কমন জিপটি। জিপ থেকে নামতে স্কুলের গেটে জমে থাকা শিক্ষক, অভিভাবক আর ছাত্রীদের চোখ ছানা ভরা। সেনাবাহিনীর পোশাকে সজ্জিত সুঠাম দেহের মেজরের সাথে নীল সাদা ইউনিফর্ম পরা ছোট্ট আদ্রিজাকে দেখে চারিদিক শুধু হয়ে যায় ফিসফিসানি। ও মা, এটা তো মেজরের গাড়ি না? ওই বাচ্চা মেয়েটা মেজরের সাথে নামলো যে? তুমি জানো না, ও তো আফরিন।
মেজরের নতুন বউ, গত মাসে বিয়ে হয়েছে। মেয়েটা স্কুলে পড়ে এখনো। বাহ, মেজরের পাশের মেয়েটাকে তো চমৎকার লাগছে। কত যত্ন করে ওকে পৌঁছে দিতে এসছে দেখছো। মেজরের কড়া মেজাজ, বউয়ের কাছে এসে একদম তুলো তুলো হয়ে গেছে। চারিদিকে শুরু হয়ে যায় ফিসফিসানি। চারপাশের প্রশংসার এই জোয়ার আর আগের মতো বিষাক্ত কটাক্ষ নয়। সবাই আজ তাদের জুটিকে ভালোবেসে গ্রহণ করেছে। আদ্রিজার বুকটা গর্বে ফুলে ওঠে। যে সমাজ এতদিন তাদের বিয়েকে নিয়ে ঠাট্টা করেছিল, আজ তারাই মেজরের এই যত্ন দেখে শ্রদ্ধায় মাথা নোয়াচ্ছে। আসি তাহলে, আপনি অফিসে চলে যান। একদম ভয় পাবে না, শান্ত মাথায় সব প্রশ্নের উত্তর দেবে। মনে রাখবে, তোমার পেছনে এই মেজর পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। আসি। আদ্রিজা উল্কার বেগে আনন্দ চিত্তে স্কুলের গেট পার হয়ে ভেতরে চলে যায়। আফরাহিম যতক্ষণ না আদ্রিজা ক্লাসরুমে ঢোকে ততক্ষণ অপলক দৃষ্টিতে জিপে বসে তার দিকে তাকিয়ে থাকে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে সেনা দপ্তরের দিকে রওনা হয়। পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। সব প্রশ্নই আদ্রিজার জানা ছিল, বিশেষ করে মেজরের শিখিয়ে দেওয়া উপপাদ্যটা হুবহু পরীক্ষায় এসেছে। পরীক্ষা দিয়ে বাইরে বের হতেই আদ্রিজা দেখে স্কুলের বটগাছের নিচে হর্ন বাজিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং আফরাহিম। আদ্রিজা দৌড়ে জিপের কাছে এসে লাফিয়ে ওঠে। জানেন মেজর সাহেব, পরীক্ষা খুব 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 ভালো হয়েছে। আপনি যেটা শিখিয়েছেন সেটাই এসেছিল। তাই? তাহলে তো মেজরের ফি পাওয়া উচিত, তাই না? কি ফি? বাসায় গিয়ে বলবো। বিকেলবেলা সূর্য তখন পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে। মেজরের বাংলোর বারান্দায় এক মিষ্টি পরিবেশ। আফরাহিম আর আদ্রিজা একসাথে বসে চা খাচ্ছিল। ঠিক তখনই সেনা ক্যাম্পের পোস্টম্যান এসে আফরাহিমের হাতে একটা সরকারি লালখাম তুলে দিয়ে যায়। কি হয়েছে? কোনো খারাপ খবর নাকি? না আদ্রিজা, গুড নিউজ, খুব বড় গুড নিউজ। নর্দার্ন বর্ডার অপারেশনে বীরত্ব আর সাহসিকতার জন্য সেনা সদর আমাকে বীর প্রতীক পদক আর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছে। সত্যি আপনি লেফটেন্যান্ট কর্নেল হচ্ছেন? হ্যাঁ আদ্রিজা, কিন্তু এই সম্মান শুধু আমার নয়। তুমি যদি সেদিন মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরিয়ে না আনতে, তবে আজ আমি এই পদোন্নতি দেখতে পেতাম না। এই পদকের অর্ধেক অধিকার তোমার। আনন্দে আমিনা বেগমও ঘর থেকে বের হয়ে আসেন। তিনি ছেলের পদোন্নতির খবর শুনে আনন্দে কেঁদে ফেললেন এবং আদ্রিজা ও আফরাইমকে একসাথে বুকে জড়িয়ে ধরেন। পুরো বাংলোয় যেন এক ঈদের আনন্দ নেমে আসে। রাতের বেলা পুরো সেনা ক্যাম্প শান্ত ও নিস্তব্ধ। ঘরে জানালার পর্দা সরিয়ে চাঁদের স্নিগ্ধ আলো সরাসরি এসে পড়েছে মেজরের বিছানায়। ঘরটি রজনীগন্ধার সুবাসে মৌ মৌ করছে। আদ্রিজা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তার পরনে হালকা লাল রঙের চমৎকার একটি শাড়ি। আয়নায় আফরাহিমের প্রতিচ্ছবি দেখতে পেয়ে সে লজ্জায় চোখ নামিয়ে নেয়। আফরাহিম ধীর পায়ে এগিয়ে এসে আদ্রিজার পেছনে দাঁড়ায়। সে আয়নার দিকে তাকিয়ে পরম ভালোবাসায় আদ্রিজার কোমর 2 হাত দিয়ে তাকে নিজের গা ঘেঁষে টেনে নেয়। আদ্রিজার ঘাড়ে মৃদু স্পর্শ করে ফিসফিসিয়ে বলে, আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আদ্রিজা। এক পাশে দেশের দেওয়া সর্বোচ্চ সম্মান, আর অন্য পাশে আমার জীবনের সেরা উপহার, আমার তুমি। আপনি খুব দুষ্টু হয়ে গেছেন দিন দিন। আগে তো কথা বলতেও ভয় লাগতো, আর এখন খালি রোম্যান্স করার বাহানা খোঁজেন। মেজরের আদেশ, এখন আর কোনো কথা নয়। সারা জীবন এই কঠোর মেজরের খাঁচায় এই মিষ্টি পাখিটা এভাবেই বন্দি থাকবে। এই বন্দি দশাতেই তো আমার চরম সুখ মেজর সাহেব। আফরাহিম আদ্রিজাকে সাবধানে খাটে শুইয়ে দেয়। চাঁদের রূপলি আলোয় দুটি মন আজ পুরোপুরি এক হয়ে মিশে যায়। অতীতের বিষাদের ছায়া পেরিয়ে অপমানের তিলক মুছে দিয়ে তারা নতুন এক সুখের সংসারের দিকে ডানা মেলে। লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি আর সেনা সদরের বিশেষ বীরত্ব সম্মাননা পাওয়ার পর থেকে পুরো বাংলোর পরিবেশটাই বদলে গেছে। উৎসবের আমেজ এখনো কাটেনি। সুবিশাল ড্রয়িং রুমে কাচের আলমারির ভেতর শোভা পাচ্ছে আফরাহিমের চকচকে মেডেল আর মেধার স্বীকৃতিপত্র। তবে মেজরের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার স্বভাব আর ব্যবহারে। যে মানুষটা একসময় অহেতুক চিল্লাচিল্লি আর কঠোরতায় ঘর মাথায় করে তুলত, সে এখন আদ্রিজার এক ইশারাতে বাধ্য শান্ত ছেলের মতো আচরণ করে। ভোরের মিষ্টি সোনালি রোদ এসে পড়েছে ঘরের বারান্দায়। ধোয়া ওঠা কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে আফরাহিম।
তার দৃষ্টি বারান্দার এক কোণে থাকা দোলনায় বসা 17 বছরের আদ্রিজার দিকে। আদ্রিজার কোলে আজ রাখা মোটা মোটা 3-4টে টেস্ট পেপার আর মডেল টেস্টের বই। তার পরীক্ষার শেষ পর্ব চলছে, আর মাত্র 2টো বিষয় বাকি। ক্যান্ডিডেট ম্যাডাম, কফি এনে দেবো নাকি? সকাল থেকে যেভাবে বইয়ের উপর হয়ে আছো, মনে হচ্ছে আজই পুরো সিলেবাস গিলে ফেলবে। ঠাট্টা করবেন না তো, আর মাত্র 2 দিন পর বাংলা আর আইসিটি পরীক্ষা। আম্মু তো বলেছে পরীক্ষায় জিপিএ 5 পেলে আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে। আপনার মতো কুড়েদের সাথে তো আর আমার তুলনা হয় না। কি বললে? আমি কুড়ে? ডিফেন্সের একজন লেফটেন্যান্ট কর্নেলকে তুমি কুড়ে বলছো আদ্রিজা? তোমার সাহস তো দিন দিন সীমানা ছাড়িয়ে যাচ্ছে। কেন? সত্যি কথাটা বললেই দোষ? সকাল 8টা বেজে গেছে, অথচ আপনার ক্যাডেটদের গ্রাউন্ডে যাওয়ার নাম নেই। আপনি কুড়ে নয় তো কি? আফরাহিম আর কথা না বাড়িয়ে চট করে আদ্রিজার হাত থেকে বইটা টেনে নেয় এবং তাকে কোমর ধরে এক ঝটকায় দোলনা থেকে নিচের বুকের কাছে টেনে আনে। আদ্রিজা হঠাৎ এই কাণ্ডে আঁতকে উঠে আফরাহিমের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। উফ, কি করছেন? আম্মু নিচে রান্নাঘরে আছেন, কেউ দেখে ফেললে কি ভাববে? ভাববে যে এক কঠোর কর্নেল তার দুষ্টু বউকে শাসনের নামে ভালোবাসা দিচ্ছে। আর শোনো ম্যাডাম, পরীক্ষা শেষ হতে দাও। কক্সবাজার তুমি একা যাবে না, তোমাকে আমি নিজের সাথে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শুধু তুমি আর আমি থাকবো। কোনো পড়াশোনা নয়, কোনো আর্মি ডিউটি নয়। সত্যি নিয়ে যাবেন তো, নাকি আবার বর্ডারে জরুরি কল এলে আমাকে একা ফেলে কেটে পড়বেন? জীবনের সব বর্ডার পার করে আমি এখন শুধু তোমার ভালোবাসার বর্ডারে বন্দি আদ্রিজা। এখান থেকে পালানোর কোনো উপায় আমার নেই। ঠিক তখনই নিচ থেকে আমেনা বেগমের গলা শোনা যায়। আফরাহিম, আদ্রিজা, তোরা কি নাস্তা খেতে নিচে নামবি, নাকি সব খাবার আমি একাই খেয়ে নেব? ওই দেখুন আম্মু ডাকছে, এবার ছাড়ুন, নইলে আম্মু এসে আপনার কান ধরে টেনে নিয়ে যাবে। মায়ের দোহাই দিয়ে বেঁচে গেলে আজ, চলো নিচে যাই। হাসি খুশি দিনগুলো যখন সুন্দরভাবেই কাটছিল, ঠিক তখনই সেনা সদরের এক বিশেষ আমন্ত্রণপত্র এসে হাজির হয়। পদোন্নতি আর অনারারি মেডেল প্রাপ্তি উপলক্ষে সেনা ক্যাম্পের অফিসার্স ক্লাবে এক জমকালো গ্র্যান্ড ডিনার ও পার্টি আয়োজন করা হয়েছে। শহরের সমস্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং তাদের পরিবার, নামি দামি অতিথিরা সেখানে আমন্ত্রিত। বিকেলবেলা ঘরে এসে আফরাহিম আদ্রিজার জন্য একটি বিশাল উপহারের বাক্স টেবিলের ওপর রাখে। ওয়াও, এত সুন্দর শাড়ি! আজ রাতের পার্টিতে আমার কর্নেল পত্নীকে একদম রাজকন্যার মতো লাগা চাই। সবাই যেন দেখে বুঝতে পারে আফরাহিমের পছন্দ কতটা নিখুঁত। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? মাঝে মাঝে আমার খুব ভয় করে। এত সুখ আমার ভাগ্যে সত্যি টিকবে তো? ফালতু কথা একদম বলবে না। অতীত আমাদের অনেক কাঁদিয়েছে আদ্রিজা। এখন থেকে আমাদের জীবনে শুধু আনন্দেরই রাজত্ব থাকবে। রাত 8টা। সেনা ক্যাম্পের বিশাল অফিসার্স ক্লাব আলো ঝলমলে সোনালি রোশনায় সেজে উঠেছে। দামি সুগন্ধি, ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অফিসারদের সুসজ্জিত পোশাকের উপস্থিতিতে চমৎকার এক আভিজাত্য বিরাজ করছে। লেফটেন্যান্ট কর্নেল আফরাহিম কমব্যাট স্যুট ছেড়ে পরিপাটি ফর্মাল স্যুট পরে প্রবেশ করে। তার সাথে হাত ধরে রয়েছে 17 বছরের আদ্রিজা। নীল কাতান শাড়িতে সামান্য সাজ আর চুলে তাজা বেলি ফুলের মালায় আদ্রিজাকে সত্যিই কোনো রাজকন্যার চেয়ে কম লাগছে না। তার চঞ্চলতার মাঝে যুক্ত হয়েছে এক অপরূপ স্নিগ্ধতা। তাদের ক্লাবে প্রবেশ করতেই চারপাশের কথাবার্তা স্তব্ধ হয়ে যায়। সহকর্মী অফিসার এবং তাদের স্ত্রীরা সবাই এগিয়ে এসে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। কংগ্রাচুলেশন স্যার, আর ভাবিকে আজ একদম অ্যাঞ্জেল লাগছে। স্যার, আপনার টেস্ট সত্যি অসাধারণ। আফরাহিম, তোমার আর ভাবির স্টোরি পুরো সেনা ক্যাম্পে একটা এক্সাম্পল হয়ে গেছে। আমরা সত্যি তোমাদের জন্য খুব খুশি। একের পর এক উচ্চ পদস্থ অফিসার ও তাদের স্ত্রীরা এসে আদ্রিজাকে সম্মান ও ভালোবাসা জানাতে থাকে। একসময় যারা এই বিয়েকে বেমানান আর পিচ্চি মেয়ের সাথে বিয়ে বলে ব্যঙ্গ করেছিল, আজ তারাই আদ্রিজার নিঃস্বার্থ সেবা আর মায়ার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ভিড়ের এক কোণে দাঁড়িয়ে এই দৃশ্য হিংসুটে চোখে দেখছিল সেই শায়লা ও সারেয়ার পরিচিত কিছু আত্মীয় তুষ্ট মহিলা। তারা মুখ বাঁকিয়ে ফিসফিস করতে শুরু করে। মেজরের মাথাটা ওই এতিম পিচ্চি মেয়েটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। পোশাক পরলে কি আর হাই সোসাইটির কালচার শেখা যায়? ঠিকই বলেছ, মেয়েটা তো এখনো স্কুলেই পড়ে।
অফিসিয়াল ডিনারে হাই ক্লাস লেডিদের মতো ম্যানাজ দেখানো কি আর এত সহজ? একটু পরেই দেখুন কেমন বাগোবা আচরণ করে হাস্য সম্পদ হয়। তাদের এই নিচু গলার কটাক্ষ সেনা ক্যাম্পের কোলাহলে ঢাকা পড়লেও আদ্রিজার কানে সামান্য হলেও পৌঁছায়। আদ্রিজা ক্ষণিকের জন্য একটু দ্বিধায় পড়ে যায়, তার শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে। আফরাহিম আদ্রিজার এই দ্বিধা মুহূর্তের মধ্যেই টের পেয়ে যায়। সে আর চোখে ওই মহিলাদের দিকে এক ঝলক তীব্র কড়া দৃষ্টি নিক্ষেপ করে, যার ঠান্ডায় তারা তৎক্ষণাৎ চুপ হয়ে যায়। তারপর আফরাহিম অত্যন্ত আলতোভাবে আদ্রিজার হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে উঁচিয়ে ধরে পুরো হলের দৃষ্টি আকর্ষণ করে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ এই বিশেষ রাতে আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা আপনাদের সামনে বলতে চাই। পুরো ক্লাসে এক থমথমে নীরবতা নেমে আসে। সবাই মনোযোগ দিয়ে কর্নেল আফরাহিমের কথা শুনতে থাকে। সেনা দল আমাকে বীরত্বের পদক দিয়েছে ঠিকই, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় জয় হলো এই নিষ্পাপ মেয়েটি, আমার স্ত্রী আদ্রিজা। সমাজ যখন আমার পাশে ওকে দেখে সমালোচনা করেছিল, ও তখন নিজের ভালোবাসা দিয়ে আমার ভেঙে যাওয়া হৃদয় জোড়া লাগিয়েছিল। আর আমি যখন মৃত্যুর মুখে ঢলে পড়েছিলাম, তখন ডাক্তারদের বিজ্ঞানকে হার মানিয়ে ও নিজের নিঃস্বার্থ সেবা দিয়ে আমাকে বাঁচিয়ে এনেছে। আফরাহিমের কথাগুলো শুনে ক্লাসের প্রতিটি মানুষের চোখে এক অন্যরকম শ্রদ্ধা ফুটে ওঠে। আদ্রিজার চোখ দুটি জলে টলমল করছে, কিন্তু আজ সে জল কষ্টের নয়, সীমাহীন গর্বের। বয়স বা ডিগ্রি দিয়ে কাউকে বিচার করা যায় না, বিচার করা হয় তার মনের গভীরতা দিয়ে। আদ্রিজা শুধু আমার স্ত্রী নয়, ও আমার জীবনের ঢাল, আর ও আমার পাশে আছে বলেই আজ আমি এই উচ্চতায় পৌঁছাতে পেরেছি। আফরাহিমের বক্তব্য শেষ হতেই পুরো অফিসার্স ক্লাব তালির শব্দে মুখরিত হয়ে ওঠে। সেনাপ্রধান থেকে শুরু করে সাধারণ ক্যাডেট সবাই দাঁড়িয়ে আদ্রিজা ও আফরাহিমকে সম্মান জানায়। সেই বিষাক্ত কটাক্ষকারী মহিলাদের মুখ লজ্জিত হয়ে কালো হয়ে যায়। অনুষ্ঠান শেষে বাংলোয় ফিরে আসে তারা। রাতের নিস্তব্ধতায় বারান্দায় দাঁড়িয়েছিল আদ্রিজা। আকাশে তখন পূর্ণিমার বিশাল চাঁদ। আফরাহিম ঘর থেকে বের হয়ে এসে পেছন থেকে আদ্রিজাকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে। কি চিন্তা করছো ম্যাডাম? পার্টি কেমন লাগলো? জানেন মেজর সাহেব, আজ আমার মনে হচ্ছে আমার কোনো দুঃখ নেই। যে সমাজ একদিন আমাকে দেখে হেসেছিল, আজ আপনার ভালোবাসার শক্তিতে তারা আমাকে সম্মান জানাচ্ছে। এই সম্মান তোমার নিজের উপার্জিত আদ্রিজা। তুমি তোমার মায়া দিয়ে একটা কঠিন পাথরকে মানুষ বানিয়েছো, আর সেই মানুষটা এখন পুরোপুরি আমার বন্দী। অন্ধকারের বুক চিরে চাঁদের আলো তাদের উপর এসে পড়ে। বৈরী হাওয়া আর বিষাদের অতীত পার করে অবশেষে তাদের সংসার এক পূর্ণতার পথে পা বাড়ালো। সময়ের চাকা দ্রুত ঘুরে গেছে। বিষাদময় ও অপমানজনক সে শুরুর পর দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটি ভালোবাসার বছর। সেনা ক্যাম্পের সেই পুরনো থমথমে বাংলোটি এখন আর কোনো কঠোর সেনা সদস্যের রুটিন জীবনের খাঁচা নয়, বরং তা পরিণত হয়েছে এক অপরূপ স্বর্গীয় নীড়ে। চারপাশের গাছে গাছে ফুটে থাকা নানান রঙের ফুল আর পাখির কিচিরমিচিরে প্রতিদিনের সকাল নেমে আসে অপার শান্তি নিয়ে। আজকের সকালটি এই বাংলোর জন্য সবচেয়ে বেশি স্পেশাল। দোতলার বারান্দায় রকিং চেয়ারে বসে বিকেলের মিষ্টি রোদ গায়ে মাখছেন আমেনা বেগম। তার চেহারায় পরম তৃপ্তি ও শান্তির ছাপ। কিছুদিন আগে আদ্রিজার এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বের হয়েছে, আর সে অত্যন্ত কৃতিত্বের সাথে শীর্ষস্থান অধিকার করে তার পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেয়েছে। ঘরের ভেতর সুসজ্জিত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুতির শাড়ির কুচি ঠিক করছিল আদ্রিজা। 17 বছরের সেই অবুঝ চঞ্চল পিচ্চি মেয়েটি আজ 19 বছরের এক পরিপূর্ণ, মার্জিত ও আত্মবিশ্বাসী তরুণী। তবে তার চোখের সেই নিষ্পাপ সরলতা আর অনাবিল মায়া এক বিন্দুও কমেনি। ঠিক তখনই দরজার ফ্রেমে হেলান দিয়ে এসে দাঁড়ায় লেফটেন্যান্ট কর্নেল আফরাহিম। পরনে করা ইস্ত্রি করা সেনা পোশাক, কাঁধে ঝলমলে কর্নেল র্যাঙ্ক ব্যাজ, আর বুকে শোভা পাচ্ছে বীর প্রতীক মেডেল। তার চেহারায় কঠোরতার বদলে এখন ফুটে থাকে এক গম্ভীর কিন্তু অপরিসীম ভালোবাসায় ভরা প্রদীপ্ত আভা। কি ব্যাপার ম্যাডাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখে নিজেই প্রেমে পড়ছো নাকি? ক্লাসের ফার্স্ট গার্ল হওয়ার পর থেকে তো কর্নেল স্বামীকে পাত্তা দেওয়াই বন্ধ করে দিয়েছো। বারে, আমি পাত্তা দেই না? সকাল থেকে আপনার ঘড়ির বেল্ট, ক্যাপ, ফাইল কে গুছিয়ে রেখেছে শুনি? আর আপনি নাকি কর্নেল সাহেব এখনো নিজের জিনিসপত্র নিজেই খুঁজে পান না। যার এত সুন্দর ও যত্নশীল এক অর্ধাঙ্গিনী আছে, তার কি আর নিজের জিনিস খোঁজার দরকার পড়ে? আমার
সব কিছুর দায়িত্ব তো তোমার কাছেই সমর্পিত আদ্রিজা। আপনি না দিন দিন খুব বেশি মিষ্টি কথা বলা শিখে যাচ্ছেন। সেই কড়া মেজরের রাগ আর রুক্ষ রূপটা কোথায় গেল বলুন তো? সেই কড়া মেজর তো সেদিনই মারা গেছে, যেদিন 16 বছরের একটা অবুঝ পিচ্চি মেয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে আইসিইউর দরজায় দাঁড়িয়ে মৃত্যু থেকে আমাকে টেনে এনেছিল। তোমার এই নিঃস্বার্থ মায়াই আমার ভেতরের কঠিন পাথরটাকে পিটিয়ে একটা ভালো মানুষ বানিয়েছে। আফরাহিম পরম আদরে আদ্রিজার কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। আদ্রিজা গভীর শান্তিতে তার কর্নেলের শক্ত চওড়া বুকে মুখ লুকায়। অতীত বিচ্ছেদের ক্ষত আর অপমানের দাগগুলো আজ সত্যি তাদের ভালোবাসার মহাসমুদ্রে বিলীন হয়ে গেছে। ঠিক তখনই নিচ থেকে শাশুড়ি আমেনা বেগমের উৎফুল্ল কণ্ঠ ভেসে আসে। আফরাহিম, আদ্রিজা, তাড়াতাড়ি নিচে রে, অতিথি চলে এসেছে। আদ্রিজা ও আফরাহিম হাত ধরাধরি করে ড্রয়িং রুমে নেমে আসে। সেখানে বসে আছেন আফরাহিমের সহকর্মী ক্যাপ্টেন ফাইম, সেনা ক্যাম্পের প্রবীণ ডাক্তার এবং কয়েকজন নিকট আত্মীয়। আমেনা বেগম নিজ হাতে বানানো নানা পদের মিষ্টি ও পিঠা টেবিলে সাজাচ্ছেন। জয় হিন্দু স্যার, আর আমাদের অলরাউন্ডার ভাবিকেও নমস্কার। আজ কিন্তু পুরো সেনা ক্যাম্পে একটা অন্যরকম আনন্দ ছড়াচ্ছে। ছড়াবে না কেন রে আফরাহিম? যে মেয়েকে বিয়ে করার সময় সমাজের মানুষ আর আত্মীয় স্বজনরা হাজারটা কটাক্ষ করেছিল, পিচ্ছি মেয়ে, এতিম, বেমানান বলে ব্যঙ্গ করেছিল, আজ সে মেয়েটাই আমার পরিবারের সম্মান বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ও শুধু আফরাহিমের জীবন বাঁচায়নি, আমার ঘরটাকে আলোয় ভরিয়ে দিয়েছে। সত্যি খালাম্মা, আমরা সেদিন একদম ভুল বুঝেছিলাম। বয়স বা চেহারা দিয়ে যে ভালোবাসার গভীরতা মাপা যায় না, তা অদ্রিজা প্রমাণ করে দিয়েছে। আফরামিমের জন্য এর চেয়ে ভালো উত্তম সঙ্গী আর হতেই পারতো না। আত্মীয়দের এই স্বীকারোক্তি আর প্রশংসায় আদ্রিজার চোখ দুটি জলে ভরে ওঠে। তবে এই জল কোনো কষ্টের নয়, এ জল চরম সার্থকতা আর আনন্দের। আফরাহিম পরম শক্তিতে আদ্রিজার হাতটি চেপে ধরে সবার উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। আপনারা সবাই ঠিক বলেছেন, একসময় আমিও অন্ধ ছিলাম। অতীতের আঘাতের দোহাই দিয়ে এই নিষ্পাপ মেয়েটিকে চরম অবহেলা আর ঘৃণা বিলিয়েছিলাম। বাসর রাতে সোফায় ফেলে রেখে তাকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও দমে যায়নি। ওর ধৈর্য, সেবা আর ভালোবাসার জয় হয়েছে। আজ আমি সগর্বে বলতে পারি, আমি পিচ্চিমের স্বামী হতে পেরে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ মনে করি। আফরাহিমের কথা শুনে পুরো ড্রয়িং রুমে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সবাই করতালি দিয়ে তাদের ভালোবাসাকে সাধুবাদ জানায়। সন্ধ্যা ঘনিয়ে আসে, সূর্য ধীরে ধীরে লাল আভা ছড়িয়ে রক্তিম পশ্চিম আকাশে অস্ত যায়। সেনা ক্যাম্পের সমস্ত আলো একে একে জ্বলে ওঠে। রাতে হালকা ঠান্ডা হাওয়ায় শিউলি ফুলের সুবাস ভেসে আসছে বাংলোর বিশাল বারান্দায়। সব অতিথি চলে যাওয়ার পর বাংলোর নিরিবিলি বারান্দায় এসে দাঁড়ায় আফরাহিম ও আদ্রিজা। আকাশে পূর্ণিমার বিশাল চাঁদ রূপালী আলোর চাদর বিছিয়ে দিয়েছে তাদের ওপর। আফরাহিম পেছন থেকে আদ্রিজাকে জড়িয়ে ধরে তার কাঁধে চিপুক রাখে। কি ভাবছো আদ্রিজা? ভাবছি আমাদের শুরুর দিনগুলোর কথা, সেই ভয়ের রাতগুলো, আপনার রূঢ় আচরণ আর আমার জমতে থাকা কান্না ও অভিমান। কত কঠিন ছিল সবটা, তাই না? জীবনের প্রথম অধ্যায়টা যদি অতটা বিষাদময় না হতো, তবে আজকের এই সুখের মূল্য আমরা হয়তো বুঝতে পারতাম না। আদ্রিজা, অন্ধকার না থাকলে কি আর আলোর সৌন্দর্য বোঝা যায়? তাহলে কি আমার জমতে থাকা অভিমানটা অবশেষে ভাঙলো কর্নেল সাহেব? অভিমান ভাঙাতে তো আমি সারা জীবন তৈরি। তুমি যতবার অভিমান করবে, এই কড়া মিলিটারি ততবার তোমার ভালোবাসার সামনে হাঁটু গেড়ে মাথা নত করবে। বিচ্ছেদের ঘোর অমাবস্যা পেরিয়ে আজ তাদের জীবনে নেমে এসেছে এক পূর্ণতার পূর্ণিমা। বৈরী সমাজ, অতীতের আঘাত আর চরম অবহেলার দেয়াল ডিঙিয়ে নিঃস্বার্থ প্রেম ও সেবার যে জয় হলো, তা চিরকাল থেকে যাবে ভালোবাসার এক অপূর্ব দৃষ্টান্ত হয়ে। সূচনা পর্বের চরম বিষাদ আর অবহেলার বৈপরীত্যে আজ তাদের শেষ পর্বের এই মিলনাত্মক মধুর সংসার পূর্ণতা পেল এক পরম সুখে।